Assalamu alaikum everyone. It's a pleasure to welcome you lecture 17. I hope you are doing fine. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের লেকচারে আমাদের ফোকাস দুটি ক্যারেক্টার। আজকে আমরা দুটি ক্যারেক্টারের উপর ফোকাস করব। একজন হচ্ছেন জুনো, দ্য কুইন অফ দ্য গডেস, এবং আরেকজন টার্নাস, দ্য রুটুলিনিয়ান প্রিন্স। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে কাহিনীটা একটু পর্যালোচনা করি। কি কি কাহিনী ঘটছে, আমরা কোথায় ছিলাম। গত ক্লাসে আমরা বুক 5 এবং বুক 6 এই দুটো অ্যানালাইজ করেছি। এখান থেকে আমরা আমাদের আলোচনাগুলো জেনে নিয়েছি, কি কি পয়েন্ট আমাদের জানা জরুরি। বুক 7 এ যদি আমরা আসি, কি ঘটছে বুক 7 এ? ইন বুক 7, ইনিয়াস ল্যান্ডস ইন লাটিয়াম। ইনিয়াস অবশেষে বহু বছর কষ্ট করার পর সে অবশেষে ল্যাটিয়ামে পৌঁছে গেল। এই ল্যাটিয়াম হচ্ছে ইটালির একদম কাছাকাছি। ইটালির আদি নাম হচ্ছে ল্যাটিয়াম। এই ল্যাটিয়ামের খুব কাছেই হচ্ছে রোম, যেখানে এনিয়াস উইল এস্টাবলিশ সেকেন্ড ট্রয়, যেখানে নতুন শহর স্থাপন হবে। ল্যাটিনাস প্রমিসেস লাভিনিয়া। ল্যাটিনাস লাভিনিয়াকে কি প্রমিস করে? লাভিনিয়া উইল ম্যারি আ ফরেন প্রিন্স, এটা আমরা জানি। এরপর যে বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুনো অ্যান্ড অ্যালেক্টো, দ্য স্টার অফ ওয়ার। জুনো অ্যালেক্টো এরা দুজন মিলে যুদ্ধের আয়োজন করতে থাকে। কি যুদ্ধ? কার সাথে কার যুদ্ধ? ইটালিয়ানদের সাথে ট্রোজানদের যুদ্ধ হবে। সেই ভয়ঙ্কর যুদ্ধ যা আমাদেরকে ট্রোজান ওয়ারের কথা মনে করিয়ে দেবে। আমরা একটু ইন ডেপথে যাই, বুক 7 একটু ভেতরে যাই, আমরা পেজ 8 এ চলে যাই। পেজ 8 এ আপনারা দেখতে পাচ্ছেন ইনিয়াড 7। আমরা এই বুক 7 এ আমরা একটু নিচের দিকে আসি। আমাদের ফোকাসটা হচ্ছে লাইন 286 থেকে 286 নাম্বার লাইন থেকে আমরা আলোচনা শুরু করব। এখানে কি ঘটছে? জুনো observes the Trojan landing. Juno, the queen of the goddess, wife of Jupiter. জুনো দেখছে যে ট্রোজানরা ল্যান্ড করছে, সমুদ্র থেকে ইটালির জমিতে ল্যান্ড করছে। অবশেষে তারা ইতালিতে পৌঁছে যাচ্ছে। এত ষড়যন্ত্র করেও, এত কুটনামি করেও জুনো কিন্তু পারলো না ইনিয়াসকে ঠেকাতে। এত ষড়যন্ত্রের পরেও ইনিয়াস অবশেষে ঠিকই ইটালি পৌঁছে গেল। এবং ওরা যখন ইটালিতে পদার্পণ করছে, যখন নামছে, তখন জুনো ব্রেক্স আউট ইনটু অ্যাংরি স্পিচ। তখন ওর ভেতরের যে রাগ, প্রচন্ড ঘৃণা, প্রচন্ড ক্রোধ, ট্রোজানের প্রতি যে ওর প্রচন্ড ঘৃণা, সেটা আমরা তার স্পিচের মধ্যে দেখতে পাই। কালমিনেটিং ইন হার ডিসিশন, প্রচন্ড রাগ প্রকাশ করার পর সে একটা ডিসিশন নেয়। কি ডিসিশন? কালমিনেটিং ইন হার ডিসিশন টু অ্যারাউজ দ্য পাওয়ার্স অফ হেল অন হার সাইড। সে বলছে যে করেই হোক এই ট্রোজান জাতিকে সে নিশ্চিহ্ন করে দেবে, ধ্বংস করে দেবে। And exact a toll of bloodshed before the fated alliance takes place. বলছে লাভিনিয়াকে বিয়ে করার আগেই, এনিয়াস লাভিনিয়াকে বিয়ে করার আগেই তুমুল রক্তপাতে দরকার হলে পুরো ট্রোজান জাতিকে সে ধ্বংস করে দেবে। এই যে জুনোর প্রচন্ড রাগ, এটা কিন্তু কমে নাই, বরং যত দিন যাচ্ছে আরো বেড়ে যাচ্ছে। স্পেশালি আফটার দ্য সুইসাইড অফ ডাইডো, জুনো তো প্রচন্ড রাগান্বিত ট্রোজানদের প্রতি, স্পেশালি এনিয়াসের প্রতি প্রচন্ড রাগান্বিত। জুনো কি করলো? জুনো সামন্স অফ অ্যালেক্টো টু সো দ্য সিডস অফ ওয়ার। অ্যালেক্টো হচ্ছে রাগের দেবতা, অ্যালেক্টোকে সে ডাক দিল। জুনো সামন্স অ্যালেক্টো টু সো দ্য সিডস অফ ওয়ার। যুদ্ধের বীজ বপন করা হবে এখন। যুদ্ধের বীজ কোথায় বোনা হবে? The fiend hurls one of her snakes at Queen Amata. Queen Amata, ল্যাটিয়ামের রানী কুইন অ্যামাটা।
তার মধ্যে ইনিয়াসের প্রতি বিদ্বেষের বীজ, ঘৃণার বীজ বুনে দেবে অ্যালেক্টো। অ্যালেক্টো হচ্ছে গড অফ ফিউরি। অ্যামাটার মধ্যে সে রাগের আগুন বুনে দেবে, বিদ্বেষের আগুন, যাতে কুইন অ্যামাটা ইনিয়াসের বিরুদ্ধে শত্রু মনোভাব পোষণ করে, যাতে যুদ্ধ শুরু হয়। অ্যামাটা, আফটার অ্যাপিলিং ইন ভেইন টু লাটিনাস নট টু গিভ হিজ ডটার ইন ম্যারেজ টু ইনিয়াস, অ্যামাটা কোনোভাবেই লাভিনিয়াকে ইনিয়াসের হাতে তুলে দেবে না, এবং অ্যামাটার মধ্যে প্রচন্ড বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হয়। অ্যামাটা বিকাম ফ্রেনজিড, প্রচন্ড রাগে সে অন্ধ হয়ে যায়, and pretending to be filled by Bacchic inspiration, she causes of the women of city to follow her. প্রচন্ড রাগে অ্যামাটা ইনিয়াসের বিপক্ষে চলে আসে, যেভাবেই হোক ইনিয়াসকে ইটালিতে সেটেলড হতে দেবে না কুইন অ্যামাটা। অ্যালেক্টোর প্রথম টার্গেট তাহলে আমরা পাচ্ছি কুইন অ্যামাটা। কুইন অ্যামাটা, কুইন অ্যামাটা হচ্ছে আমাদের লাভিনিয়ার মা, কুইন ল্যাটিনাসের রানী কুইন অ্যামাটা। তার মধ্যে দ্য গড অফ ফিউরি রাগের আগুন জ্বালিয়ে দিল, যুদ্ধের বীজ বুনে দিল। আরেকজন টার্গেট আছে। অ্যালেক্টো নেক্সট গোজ টু টার্নাস। টার্নাসের কাছে গেল অ্যালেক্টো, and changing herself into shape of an aged priestess। তাহলে আমরা অ্যালেক্টো কে কি পাচ্ছি, যেহেতু এখানে herself, তাহলে অ্যালেক্টো ইজ গডেস অফ ফিউরি। অ্যালেক্টো ইজ গডেস অফ ফিউরি। অ্যালেক্টো এখন টার্নাসের মধ্যে যুদ্ধের বীজ বুনে দেবে, রাগের আগুন জ্বালিয়ে দেবে। অ্যালেক্টো চেঞ্জিং হারসেলফ ইনটু শেপ অ্যান এজড প্রিস্টেস, একজন ফরচুন টেলার সেজে, ক্যালাইব সেজে সে টার্নাসের কাছে গেল, urges Turnus to fight for his rights against the Trojan। টার্নাস যেন তার দলবল, তার রাজ্য নিয়ে ট্রোজানদের বিরুদ্ধে যুদ্ধ করে। টার্নাসের মনের ভিতর যুদ্ধের আগুন জ্বালিয়ে দিল, যুদ্ধের বীজ বুনে দিল। এখন টার্নাস প্রচন্ড রাগে রাগান্বিত, সে তার জাতির রুটুলিদেরকে একত্রিত করে ইনিয়াসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এমন ভাবে টার্নাসের মধ্যে যুদ্ধের বীজ বুনে দিল, এমন ভাবে তার মধ্যে রাগের আগুন জ্বালিয়ে দিল। এখন টার্নাস ইজ রিয়েলি ফিলিং এনমিটি, ট্রু এনমিটি। ইনিয়াসের বিরুদ্ধে তীব্র বিদ্বেষী মনোভাব পোষণ করছে টার্নাস। তাহলে আমরা বলতে পারি ন্যাচারালি হয়তো টার্নাস ইনিয়াসের বিরুদ্ধে এতটা বিদ্বেষ মনোভাব পোষণ করতো না, যদি না ট্রোজান অ্যালেক্টোকে দিয়ে তার ভেতরে রাগের আগুন জ্বালিয়ে না দিত। মানে টার্নাস যে ওর মধ্যে আমরা তীব্র বিদ্বেষ, তীব্র রাগ দেখতে পাই, যুদ্ধের নেশা দেখতে পাই, তার মানে এটা কিন্তু মোটেও ন্যাচারাল না, ইট ইজ আনন্যাচারাল। এটা কার চক্রান্ত? এটা জুনোর চক্রান্ত। ইনিয়াস এবং পুরো ট্রোজান জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এটা জুনোর একটা চক্রান্ত। জুনো অ্যালেক্টোকে দিয়ে, অ্যালেক্টো ইজ দ্য গডেস অফ ফিউরি, রাগের দেবী, বিদ্বেষের দেবী, ওকে পাঠিয়ে টার্নাসের ভেতর যুদ্ধের আগুন জ্বালিয়ে দিল, বিদ্বেষের আগুন জ্বালিয়ে দিল। এখন টার্নাস এমনিতেই তো ইনিয়াসের প্রতি রুষ্ট ছিল। এরপর অ্যালেক্টো যখন ক্যালাইব প্রিস্টেস সেজে ওকে উস্কে দিল, ওকে উস্কানি দিল, তখন ও কিন্তু পুরোপুরি ইনিয়াসের বিপক্ষে চলে গেল। টার্নাস কি বলছে? হি রিপ্লাইজ কনফিডেন্টলি অ্যান্ড কন্টেম্পচুয়াসলি দ্যাট হি ইজ ফুলি অ্যাওয়ার অফ হোয়াট টু ডু। টার্নাস ততক্ষণে ডিসিশন নিয়ে ফেলেছে, and needs no advice from old women। তার মানে এখানে আমরা বলতে পারি যে টার্নাস মেবি অ্যালেক্টো যদি ওকে উস্কে নাও দিত, তাও মনে হয় টার্নাস যুদ্ধে যেত। মানে এখানে আমরা, আপনি যদি টার্নাসের পক্ষে কথা বলেন তাহলে আপনি হয়তো বলতে পারেন যে অ্যালেক্টো ওকে বাধ্য করে যুদ্ধে যেতে। আবার আপনি যদি টার্নাসকে অপছন্দ করেন তাহলে আপনি বলবেন যে টার্নাস তো আগে থেকেই বিদ্বেষ মনোভাব পোষণ করছিল। At this, Alecto hurls twin snake at him। এমনিতেই তো টার্নাস প্রচন্ড বিদ্বেষী মনোভাবে ছিল ইনিয়াস এন্ড ট্রোজানদের বিরুদ্ধে। অ্যালেক্টো সেই রাগের আগুনে আরো ঘি ঢেলে দিল, দ্বিগুণ আগুনে সেই রাগের আগুন জ্বলতে লাগলো। And Alecto hurls twin snake at him and rouses to him a mad desire for war। জুনোর কথা মতো অ্যালেক্টো কি করছে? টার্নাসের মধ্যে rouses him a mad desire for war, ওর মধ্যে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিচ্ছে মনের ভেতরে।
তাহলে এটা কিন্তু আমরা জুনোর চক্রান্ত, আমরা বলতে পারি এটা পুরোটাই জুনোর চক্রান্ত। এনিয়াস এবং পুরো ট্রোজান জাতিকে নির্মূল করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য এটা জুনোর একটা চক্রান্ত। কোনোভাবেই যেন ইনিয়াস এবং ট্রোজানরা ইটালিতে সেটেল না হতে পারে, এই জন্য ওর বিরুদ্ধে দুটি শক্তিশালী শত্রু প্রতিষ্ঠিত করা এটার উদ্দেশ্য ছিল। জুনো অ্যালেক্টো গডেস অফ ফিউরিকে পাঠালো প্রথমে অ্যামাটের কাছে, কুইন অফ ল্যাটিয়াম সে সরাসরি ইনিয়াসের বিপক্ষে চলে গেল, আর বাকি ছিল আরেকজন টার্নাস। টার্নাসের মধ্যেও যুদ্ধের আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। মানে জুনো তার যে বিতৃষ্ণা, তার যে বিদ্বেষ, তার ভিতরে যে রাগের আগুন জ্বলছিল সেটা ছড়িয়ে দিল অ্যামাটা আর টার্নাসের মধ্যে। কিভাবে ওর আগুন জ্বলিয়ে দিল আমরা টেক্সটে যদি একটু যাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা একটু টেক্সটে যাই। ফেইগলস এর যে বইটা আপনাদের সাথে শেয়ার করা আছে, এই বইটার 209 নম্বর পেজে যাবেন। 209 নম্বর পেজের একটু নিচে দেখবেন লেখা জুনো স্টপড। যখন ইনিয়াস তার দলবল নিয়ে জাহাজ থেকে ইটালিতে পদার্পণ করছে, নামছে, জাহাজ থেকে নামছে মাটিতে, তখন জুনো কি বলছে? জুনো স্টপড, ট্রান্সফিক্সড উইথ অ্যাঙ্গুইশ, ওর ভিতরে রাগের আগুন জ্বলে উঠল। দেন শেকিং হার হেড, তখন প্রচন্ড রাগে, প্রচন্ড বিদ্বেষে জুনো তার মাথা ঝাঁকাতে লাগলো। দিস এক্সক্লেমেশন কেম পোরিং ফ্রম হার হার্ট, ওর ভেতরে ওর যে লুকানো রাগ, বিদ্বেষ তার সংলাপের মাধ্যমে বেরিয়ে আসছে। দ্যাট কার্সেড রেস আই লোভ, সে প্রথমেই বলছে দ্যাট কার্সেড রেস, কাদের কথা বলছে? ট্রোজান। দ্যাট কার্সেড রেস মানে ট্রোজান রেস আই লোথ, লোথ মানে হচ্ছে ঘৃণা করা, আই হেট দিস ট্রোজান রেস, দেয়ার ফ্রিজিয়ান ফেট দ্যাট ক্ল্যাশেস উইথ মাই ওন। বলছে এই ট্রোজানরা যদি ইটালিতে সেটেল হয়ে যায় তাহলে ওদেরই বংশধর একদিন আমার প্রিয় কার্থেজ শহর ধ্বংস করে দেবে। মানে ওদের সৌভাগ্য মানেই হচ্ছে আমার দুর্ভাগ্য, ওরা যদি উন্নতি করে মানে হচ্ছে আমার ধ্বংস। সো couldn't they die on plains of Troy? এই ট্রোজানরা কেন ট্রয়তেই ধ্বংস হয়ে গেল না? ওদের তো ট্রয় নগরীতেই পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা ছিল, ট্রয় নগরী পুড়ে ধ্বংস হয়ে গেছে, ওরা কেন এখনো বেঁচে আছে বিষাক্ত পিঁপড়ার মতো? সো couldn't they say stay defeated in defeat? তাদের এত মনের জোর আসে কোথা থেকে? দে হ্যাভ লস্ট এভরিথিং, তারা ট্রয় নগরী তাদের ধ্বংস হয়ে গেছে, তারপরেও এদের মনের মধ্যে এত জোর আসে কোথা থেকে? তাদের এত তেজ কোথা থেকে আসে? couldn't the fires of Troy cremate the Trojan? ট্রয় নগরী পুরোটা ধ্বংস, পুড়ে ছাই হয়ে গেল, অথচ এই ট্রোজানরা কিভাবে বেঁচে গেল? মানে ওরা যে বেঁচে আছে এই জন্য জুনোর দুঃখের সীমা নাই। নো, through the shocks of war, through the walls of fire, they have found a way. এত যুদ্ধের এত কষ্ট, এত আগুন, আগুনে পুড়ে ছাই হয়ে গেল, এর ভেতরে থ্রু দ্য শকস অফ ওয়ার দে হ্যাভ ফাউন্ড এ ওয়ে, এর মধ্যেও এ জাতির তো কই মাছের প্রাণ, এত কিছুর পরে ওরা কিভাবে বেঁচে আছে? হোয়াট এম আই টু বিলিভ মাই পাওয়ার্স ব্রোকেন ডাউন এট লাস্ট? আমি কি তাহলে এই ক্ষুদ্র নগণ্য জাতির কাছে হেরে যাব? আমি আমার, বলছে গ্লাটেড উইথ হেট্রেড, আমার ভেতরে এতটাই ঘৃণা যে জুনো স্থির থাকতে পারছে না, জুনো স্থির থাকতে পারছে না, ওর ভেতরে এতটাই ঘৃণা। নাও আই রেস্ট ইন পিস, আমি কিভাবে শান্তিতে থাকবো? যতদিন পর্যন্ত এই ট্রোজানরা নিঃশ্বাস নিচ্ছে, বেঁচে আছে, আমি কি করে শান্তিতে থাকি? Oh no, when they were flung loose from their native land, তারা যখন তাদের দেশ থেকে পালাচ্ছিল প্রাণের ভয়ে, I dared to hunt those exiles through the breakers, আমি আমার পক্ষে যতজনকে মেরে ফেলা সম্ভব, যত ট্রোজানকে শিকার করা সম্ভব, হান্ট করা সম্ভব, আমি শিকার করেছি, যতজনকে মারা সম্ভব মেরেছি, কিন্তু এই কিছু এদেরকে মারা যাচ্ছে না, এদেরকে কোনোভাবেই আমি ধ্বংস করতে পারছি না। ব্যাটল দেম ডাউন দ্য ওশান ফার এন্ড ওয়াইড, প্রচন্ড ঝড় তুললাম তারা যেন ডুবে মারা যায়, কিন্তু তারপরেও এরা বেঁচে আছে। এত ষড়যন্ত্র, এত কষ্ট, এত এত প্ল্যান করলাম, অথচ এরা এখনো বেঁচে আছে। I have spent all power of sea and sky against this Trojan. প্রতি পদে পদে তাদের জন্য বিপদ রাখলাম, প্রতি পদে পদে তাদের জন্য মরণ লুকিয়ে রাখলাম, আকাশের ঝড়, সমুদ্রে জলোচ্ছ্বাস, এত প্ল্যান, এদের মেরে ফেলার এত আমার পরিকল্পনা, সব ভেস্তে দিয়ে এরা কিভাবে এখনো বেঁচে আছে?
What good have the citrus been to me, or Skyla, or gaping Charybdis? সাইট্রাস, স্কাইলা এরা হচ্ছে বড় বড় দৈত্য দানব। ঝাঁকে ঝাঁকে দৈত্য দানব এদেরকে ধ্বংস করতে পাঠালাম, তারপরেও এরা বেঁচে আছে। The Trojans have settled down secure in the Tiber River channel they so craved. এরা এখন সেফলি নিরাপদে ইটালিতে সেটেল হয়ে যাচ্ছে। আমি কি তাহলে হেরে যাব? সেফ ফ্রম দ্য ওয়েভস এন্ড মি, এখন তো সমুদ্রে জলোচ্ছ্বাস তুললেও এরা নিরাপদ। Why Mars had the force to destroy the giant Lapith race? জায়ান্ট ল্যাপিথ একটা জাতি ছিল, দৈত্য জাতি, এত শক্তিশালী জাতি, তারা ধ্বংস হয়ে গেল। Father Jove in person gave old Calydon up to Diana's rage. And for what foul crimes did Calydon and the Lapiths merit too much pain? ক্যালিডনরা ধ্বংস হয়ে গেল, লাপিতরা ধ্বংস হয়ে গেল, এই ট্রোজানরা কেন ধ্বংস হয় না? But I, powerful Juno, wife of Jove, wretched Juno, আমি কুইন গডেস, আমি হচ্ছে জুপিটারের স্ত্রী, ওয়াইফ অফ জোভ। জোভ মানে হচ্ছে জুপিটার, জুপিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে জোভ। আই এম ওয়াইফ অফ জোভ, আমি হচ্ছে কুইন অফ গডেস, আমি হেরে যাব, এই নগণ্য জাতির কাছে হেরে যাব। এদেরকে মেরে ফেলার এত চেষ্টা করলাম, নিশ্চিহ্ন করে ফেলার এত পরিকল্পনা, সব ভেস্তে দিয়ে তারা এখনো বেঁচে আছে। I endured it all, left nothing undead. I stopped any tactics, still he defeats me, Aeneas. ইনিয়াসের প্রতি ওর কতখানি ঘৃণা দেখেন এখানে, মানে ওর ঘৃণাটা একদম তীব্রভাবে প্রকাশ পাচ্ছে। ভার্জিল এমন ভাবে ডায়লগ গুলো সাজিয়েছেন যে জুনোর ভেতরের যে বেসিক হিউম্যান ইমোশন, তীব্র ঘৃণা, প্রচন্ড রাগ, অ্যাঙ্গার, ফিউরি, হেট্রেড, সবকিছু চমৎকার ভাবে প্রকাশ পাচ্ছে। He defeats me, Aeneas, but if my forces are not enough, I'm hardly one to relent. জুনো বলছে আমি হার স্বীকার করব না। I'll plead for the help I need. যেভাবেই হোক আমি আমার ষড়যন্ত্র চালিয়ে যাব। জুনো থেমে যাওয়ার দেবী না, ও থামবে না, ওর ষড়যন্ত্র চালিয়ে যাবে। Wherever it may be, if I cannot sway the heavens, কোন গডস এন্ড গডেসদের কাছ থেকে যদি আমি কোনো সাহায্য নাও পাই, আমি যদি হেভেন থেকে কোনো সাহায্য নাও পাই, I will wake the powers of hell. আমি নরক থেকে সাহায্য নেব। মানে আমি ভালোভাবে যদি আমার কাজ সম্পন্ন না হয়, আমি অসৎ উপায় অবলম্বন করব। It's not for me to deny him his Latin throne, so be it. আমি যদি কোনো কিছু করতে না পারি, ঠিক আছে, let Lavinia be his bride. লাভিনিয়াকে সে বিয়ে করতে চায় তো। an iron fact of fate, এমন ভয়ঙ্কর নিয়তি, এই নিয়তি এখন আমার বিরুদ্ধে। আমি কোনোভাবেই, মানে কেন জুনো সাফার করছে দেখেন, জুনো বিং দ্য কুইন অফ দ্য গডেসেস, কুইন অফ দ্য গডস এন্ড গডেসেস, তারপরেও জুনো কিন্তু সাফার করছে, কারণ জুনো বারবার ফেইটের বিরুদ্ধে যুদ্ধ করছে। জুনো কিন্তু এত সাফার করতো না যদি না সে ফেইটকে মেনে নিত। ইফ জুনো accepted the fate, she would not suffer so much. সে কেন সাফার করছে? কারণ সে ফেট, নিয়তি মেনে নিতে পারছে না। ভার্জিল আমাদেরকে মানে শেখানোর চেষ্টা করছে যে জুনোর মতো শক্তিশালী, প্রতাপশালী দেবী সে কোনোভাবেই সফল হচ্ছে না। কেন? কারণ সে নিয়তির বিরুদ্ধে, ডেস্টিনির বিরুদ্ধে সে কাজ করছে, এই জন্য সে বারবার সাফার করছে, হেরে যাচ্ছে। ভার্জিল আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন এইভাবে যে ইফ উই ওয়ার্ক এগেইনস্ট ডেস্টিনি, if we work against fate, আমরা যদি ফেটের বিরুদ্ধে যুদ্ধ করি তাহলে আমরা সফল হব না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ফেট কে ঠিক করবে, এটা একটা প্রশ্ন। এই ফেট কি সাধারণ মানুষকে বোকা বানানোর একটা অস্ত্র না? এখন আমরা ফিরে যাই আমাদের লাইন ওয়াইজ সামারিতে। কোথায় ছিলাম? যে জুনোর ভিতরে যে রাগটা, সে এই রাগ কার কার মধ্যে ছড়িয়ে দিল। জুনো অ্যালেক্টোকে পাঠালো কুইন অ্যামাটার মধ্যে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে, এবং প্রিন্স টার্নাস, অ্যামাটা অ্যান্ড টার্নাস, এই দুইজনের মধ্যে রাগের আগুন, তার ভেতরে যে রাগটা ছিল সেটা সে পাচার করে দিল, ছড়িয়ে দিল অ্যামাটা আর টার্নাসের মধ্যে। এই যে দুইজনের মধ্যে যুদ্ধের বীজ বুনে দিল। অ্যালেক্টোকে পাঠালো, অ্যালেক্টো হচ্ছে গডেস অফ ফিউরি, সে হচ্ছে এই দুইজনের মনে
ট্রোজানদের বিরুদ্ধে বিদ্বেষ এবং যুদ্ধের আগুন জ্বালিয়ে দিল। এরা দুইজন এখন জুনোর হয়ে কাজ করবে। জুনোর হয়ে অ্যামাটা আর টার্নাস ট্রোজানদের বিরুদ্ধে কাজ করবে। অ্যামাটা আর টার্নাস এদের কাজ হচ্ছে জুনোর নির্দেশ পালন করা। জুনোর কি নির্দেশ? ইনডিরেক্টলি জুনো এদেরকে বাধ্য করছে অ্যালেক্টোর মাধ্যমে, অ্যালেক্টোর জাদুমন্ত্রের মাধ্যমে এদেরকে আর্টিফিশিয়ালি রাগান্বিত করা হয়েছে। আর্টিফিশিয়ালি এদেরকে, এদের মধ্যে বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে যে যুদ্ধের আগুন জ্বলছে, যুদ্ধের যে নেশা, বললাম যে দে বোথ আর দে বোথ হ্যাভ ম্যাড ডিজায়ার ফর ওয়ার। অ্যামাটা টার্নাসের দুজনের মধ্যেই যুদ্ধের উন্মাদ নেশা ছড়িয়ে গেছে। জুনোর ভিতরে যে বিদ্বেষটা ছিল, অ্যালেক্টোর মাধ্যমে অ্যামাটা আর টার্নাসের মধ্যে সেটা ছড়িয়ে গেল। তারপর কি হলো? এরপর যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ডিটেইলে আমরা অতটা হয়তো যেতে পারবো না, আমাদের সময় যেহেতু স্বল্প। আমরা আবার আউটলাইনে ফেরত যাই। বুক 7, বুক 7-এ আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং অফ ওয়ার। জুনো যুদ্ধ শুরু করলো, অ্যালেক্টোর মাধ্যমে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিল অ্যামাটা আর টার্নাসের মনে। যুদ্ধ শুরু হচ্ছে, এইদিকে টার্নাস রেডি হচ্ছে যুদ্ধের জন্য, ওইদিকে এনিয়াস রেডি হচ্ছে। টার্নাসের সাথে ইটালিয়ানরা আছে, রুটুলিয়ানরা আছে, আর এইদিকে ইনিয়াসের সাথে তো কোনো মিত্র নাই। ইনিয়াস তখন বন্ধুর খোঁজে, তার সাপোর্টারদের খোঁজে তখন যাচ্ছে কার কাছে? ইভান্ডারদের কাছে। এনিয়াস সিকিউরস দ্য হেল্প অফ কিং এভান্ডার। এভান্ডার প্রতিবেশী দেশের একজন রাজা, ইনিয়াসের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। এবং এট্রাস্কান আরেকটা জাতি, এভান্ডার অ্যান্ড এট্রাস্কান, এই দুই, এভান্ডার রাজা এবং এট্রাস্কান জাতি, এদের কাছ থেকে সে সাহায্য পেল। বুক 8 আমরা দেখতে পাচ্ছি ইনিয়াস তার সৈন্য সামন্ত, তার আর্মি রেডি করছে। বোথ আর্মি ইজ প্রিপেয়ারিং। ওইদিকে টার্নাসের আর্মি রেডি হচ্ছে, এইদিকে ইনিয়াসের আর্মি রেডি হচ্ছে। এখান থেকে আমরা ইলিয়াডের সাথে অনেক মিল পাবো। বুক 9, টার্নাস অ্যাটাকস দ্য ট্রোজান ক্যাম্প। বুক 9-এ আমরা দেখতে পাই টার্নাস আক্রমণ করে ট্রোজান ক্যাম্পে। বুক 9, আমরা যদি বুক 9-এ যাই, টেক্সটে যদি একটু যাই, আপনারা আপনাদের যে বইটা দেয়া আছে, এখানে আপনার কষ্ট করে খুঁজতে হবে না, আপনি ক্লিক দিলেই চলে যাবেন। বুক 9 দেখেন, বুক 9 এই চ্যাপ্টারের টাইটেল হচ্ছে এনিমি, এনিমি অ্যাট দ্য গেটস। একদম দুয়ারে শত্রু চলে এসেছে। Now, while off in the distance, much were underway. Saturnian Juno hurried Eris down from the sky to Turnus' brashing arms, seated them by chance in a hallowed glen. His phobia Primus' proof, the messenger with her rosy lips pestered the king. মানে এখানে জুনো পেছন থেকে টার্নাসকে যুদ্ধে ঠেলে দিচ্ছে। টার্নাস তো যুদ্ধে এগিয়ে যাচ্ছে, পেছনে জুনো সবকিছু কন্ট্রোল করছে। টার্নাসকে বলছে, টার্নাস, what no god would dare to promise you the answer to your prayers. Time in its rounds has brought you all unasked. Yes, Aeneas has quit his camp. মানে যখন টার্নাস ইনিয়াসের ক্যাম্প, ট্রোজান ক্যাম্পে যখন আক্রমণ করে, তখন কিন্তু ইনিয়াস ক্যাম্পে নাই। ইনিয়াস ইজ নট ইন দ্য ক্যাম্প। ইনিয়াস কিন্তু ট্রোজান আর্মিতে অ্যাবসেন্ট, সে অন্য কোথাও। ইনিয়াস অন্য কোথাও। এই সুযোগে, ইনিয়াসের অ্যাবসেন্সে, এই সুযোগে টার্নাস কিন্তু আক্রমণ করছে। এটা কিন্তু খুবই কাপুরুষোচিত কাজ, কাওয়ার্ডলি অ্যাক্ট। দিস ইজ এ কাওয়ার্ডলি অ্যাক্ট। টার্নাস যে আক্রমণটা করছে, এটা কিন্তু কাপুরুষের মতো কাজ করছে। আমরা যদি ওয়ান লাইন সামারিতে যাই, পেজ 9-এ যাবেন। এনিয়াড চ্যাপ্টার 9,
এই যে এখানে লাইন 1 থেকে 76 আমরা কি পাচ্ছি? জুনো সেন্ডস ইরিস টু টার্নাস, ইরিসকে টার্নাসের কাছে পাঠায় ইন অর্ডার টু টেল হিম দ্যাট এনিয়াস ইজ অ্যাওয়ে। জুনো ইরিসকে টার্নাসের কাছে পাঠায় এই সংবাদটা দেওয়ার জন্য যে আর্মিতে এখন এনিয়াস নাই, ট্রোজান ক্যাম্প, ইনিয়াস অ্যাবসেন্ট। এই সুযোগে যদি টার্নাস ট্রোজান ক্যাম্প আক্রমণ করে তাহলে অনেক ক্ষয়ক্ষতি করতে পারবে, অনেক বড় একটা আঘাত দিতে পারবে। এরিস এসে টার্নাসকে বলছে যে এনিয়াস ইজ অ্যাওয়ে and that the moment for attack has arrived. এখনই আক্রমণ করতে হবে। The moment for attack is now. এখনই আক্রমণ করতে হবে। Turnus accepts the divine call to arms. Turnus সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে। The Trojan in accordance with Aeneas' instructions stay within their camp. Aeneas যাওয়ার আগে ট্রোজানদেরকে সাবধান করে দিয়েছে তারা যেন ক্যাম্প থেকে বের না হয় এবং তারা তার কথা মতো ক্যাম্পের ভেতরেই ছিল। And Turnus, wild for blood like a wolf at a sheepfold, prepares to set fire to the Trojan fleet. তখন টার্নাস এসে ট্রোজানদের জাহাজে আগুন ধরিয়ে দেয়। The Trojan ships, which had been made from sacred pine trees of the goddess Cybele, are saved from burning by being transformed into nymphs. যখন ওরা জাহাজে আগুন ধরিয়ে দেয় টার্নাস, তখন জাহাজগুলো আকৃতি পরিবর্তন করে সি গডেসে পরিণত হয়, নিমফে পরিণত হয়। সেই নিম আগুন নিভে যায়, মানে ডিভাইন ইন্টারভেনশন। গডেস, গডস এন্ড গডেস দে আর সাপোর্টিং এনিয়াস। মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এনিয়াস আর্মিতে নেই, তারপরেও তার জাহাজ প্রোটেক্টেড বাই গডস এন্ড গডেসেস। কেন? কারণ এনিয়াস ইজ রিলিজিয়াস। মানে বারবার দেখাচ্ছে যে এনিয়াস ইজ প্রোটেক্টেড, এনিয়াস ইজ প্রোটেক্টেড ফ্রম অল দ্য ডেঞ্জার। কারণ এনিয়াস গডস এন্ড গডেসদের কথা অক্ষরে অক্ষরে মানছে। এর জন্য টার্নাস চাইলেও ইনিয়াসকে খুব বেশি বড় ক্ষতি করতে পারছে না। এখন টার্নাস কিন্তু সুবিধা করতে পারছে না। আমরা আবার আউটলাইনে ফিরে যাই। টার্নাস অ্যাটাকস দ্য ট্রোজান ক্যাম্প, নিসাস এন্ড ইউরেলিয়াস, যুদ্ধ শুরু হয়ে গেল। দ্য ক্যাম্প ইজ হার্ড প্রেস, ট্রোজান ক্যাম্পের অবস্থা খুবই করুণ। যদিও গডস এন্ড গডেস তারা সেভ করছে, তারপরেও ট্রোজান ক্যাম্পের অবস্থা খুবই করুণ। বুক 10 10 নম্বর চ্যাপ্টারে আমরা দেখি কাউন্সিল অফ গডস। জুপিটার আর তার গডস এন্ড গডেস মিটিং করছে, যেটা আমরা ইলিয়াডেও পেয়েছি। ইলিয়াডেও এরকম মিটিং হয়েছিল, ইনিয়াডেও আমরা পাচ্ছি গডস এন্ড গডেস তারা মিটিং করছে। এরপর এই বুক 10-এ একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে টার্নাস কিলস প্যালাস। টার্নাস প্যালাসকে হত্যা করে। এটা হচ্ছে এই এপিকের টার্নিং পয়েন্ট। টার্নাস যখন প্যালাসকে হত্যা করলো, এই প্যালাস ছিল এনিয়াসের সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় বন্ধু, সবচেয়ে কাছের মানুষ। প্যালাস সান অফ কিং এভান্ডার, এভান্ডারের ছেলে প্যালাস ওকে তো পাঠিয়েছিল, যেটা আমরা ইনিয়াডের প্রথম ক্লাসে বলেছিলাম যে প্যালাস ছিল টার্নাসের, সরি, প্যালাস ছিল ইনিয়াসের সবচেয়ে কাছের বন্ধু। প্যালাস ছিল ইনিয়াসের সবচেয়ে প্রিয় বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। এই প্যালাস যখন টার্নাসের হাতে নিহত হয়, তখন কোনোভাবেই আর ইনিয়াস নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। ইনিয়াস এতটাই রাগান্বিত হয় যে জুনো পর্যন্ত ইন্টারফেয়ার করে। জুনো যদি এসে তখন টার্নাসকে না বাঁচাতো, তাহলে হয়তো টার্নাস ইনিয়াসের হাতে মৃত্যুবরণ করত। প্যালাসকে যখন টার্নাস মেরে ফেলে, তখন ইনিয়াসের মধ্যে রাগের আগুন জ্বলে ওঠে। ঠিক যেভাবে পেট্রোক্লাসের মৃত্যুর পর অ্যাকিলিস রাগের আগুনে জ্বলে উঠেছিল, সে কোনোভাবেই অ্যাকিলিস যেমন পেট্রোক্লাসের মৃত্যু মেনে নিতে পারছিল না, একইভাবে প্যালাসের মৃত্যু এনিয়াস কোনোভাবেই মেনে নিতে পারে না। এনিয়াস এত বেশি রাগে উন্মাদ হয়ে যায়, এত বেশি সে বিদ্বেষে উন্মত্ত হয়ে যায় যে সে টার্নাসকে প্রায় মেরে ফেলবে, টার্নাসের মৃত্যু নিশ্চিত। তখন জুনো কোনোভাবে কোনো মতে টার্নাসকে বাঁচায়, কিন্তু ইনিয়াস তখন রাগে উন্মাদ। আমরা এই পার্টটাতে যাই, বুক 10টা আমরা লাইন ওয়াইজ সামারিতে যাই আউটলাইন থেকে।
আমরা এটা পাবো হচ্ছে পেজ 10-এই পাবো। আমরা এখান থেকে আসি, লাইন নাম্বার 439, 439 নাম্বার লাইন থেকে আমরা দেখি, টার্নাস অ্যান্ড প্যালাস মিট ইন সিঙ্গেল কম্ব্যাট। সামনাসামনি যুদ্ধ হচ্ছে, টার্নাস আর প্যালাসের যুদ্ধ। যুদ্ধে প্যালাস নিহত হয়। প্যালাস ইজ কিলড। প্যালাসকে শুধু মেরে ফেলে তাই না, বরং প্যালাসের যে বেল্ট এটাকে সে খুলে নিয়ে যায়। প্যালাস ইজ কিলড অ্যান্ড টার্নাস স্ট্রিপ অফ হিজ সোর্ড বেল্ট অ্যাজ স্পয়েলস অফ ব্যাটল। আমরা একটু ইলিয়াডের কাহিনী মনে করি। যখন পেট্রোক্লাসকে হেক্টর মেরে ফেলে, তখন কিন্তু হেক্টর পেট্রোক্লাসের শরীর থেকে আর্মার খুলে নিয়েছিল। যেভাবে পেট্রোক্লাসের শরীর থেকে আর্মারটা খুলে নিয়েছিল, ঠিক একইভাবে টার্নাস যখন প্যালাসকে মেরে ফেলে, তখন প্যালাসের শরীর থেকে সে সোর্ড বেল্ট খুলে নেয় অ্যাজ স্পয়েলস অফ ব্যাটল। প্যালাস ইজ কিলড অ্যান্ড টার্নাস স্ট্রিপ অফ হিজ সোর্ড বেল্ট অ্যাজ স্পয়েলড অফ ব্যাটল। এটা, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের কুইজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্যালাসকে শুধু মেরে ফেলে তাই না, টার্নাস তার শরীর থেকে তার যে বেল্ট, সোর্ড বেল্ট, তলোয়ার রাখার যে বেল্ট, সেটা খুলে নেয় অ্যাজ স্পয়েলস অফ ব্যাটল। তখন ভার্জিল কি করছে? দ্য পোয়েট ভার্জিল রিফ্লেক্টস দ্যাট আ ডে উইল কাম, এমন একদিন আসবে when he will bitterly regret this deed। এই যে প্যালাসকে হত্যা করে তার শরীর থেকে যে বেল্টটা খুলে নিচ্ছে, ও এই কাজটা একটা সময় পস্তাবে। এই ডিসিশনের জন্য সে একটা সময় পরিতাপ করবে। এই ভুলটা চরম ভুল। প্যালাসকে সে হত্যা করলো এমনিতে, এটা তো অনেক বিশাল একটা রিস্ক তার জন্য। এনিয়াস তো কোনোভাবেই টার্নাসকে ক্ষমা করবে না। তার মধ্যে সে তাকে হত্যা করার পর তার বেল্টটা খুলে নিচ্ছে। ভার্জিল নিজেই বলছে, a day will come when he will bitterly regret this Turnus will regret this action। এই যে বেল্টটা খুলে নিচ্ছে, এটার জন্য এক সময় সে পস্তাবে। Then Aeneas rages in mad anger over battlefield। পেট্রোক্লাস মৃত্যুবরণ করার পর অ্যাকিলিস যেমন রাগে উন্মাদ হয়ে যায়, প্রচন্ড ক্রোধে উন্মাদ হয়ে যায়, ঠিক একইভাবে এনিয়াস, সেও রাগে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। যখন এনিয়াস জানতে পারে প্যালাস ইজ কিলড, তখন এনিয়াসও রাগে উন্মাদ হয়ে যায়। এনিয়াস, এখানে এ লেখা আছে, এনিয়াস, এ মানে হচ্ছে এনিয়াস। এনিয়াস রেজেস ইন ম্যাড অ্যাঙ্গার ওভার ব্যাটলফিল্ড। সে রাগে উন্মাদ হয়ে যাচ্ছে। টেকিং ভেঞ্জেন্স ফর প্যালাস, প্যালাসের মৃত্যুর প্রতিশোধ যেভাবেই হোক নেবে। এনিয়াস এতটা বেশি রাগান্বিত, দেখেন লাইন 510 থেকে, এনিয়াস ইজ সো অ্যাংরি, ম্যাড ইন অ্যাঙ্গার। এখন ওর প্রতিশোধ চাই, প্যালাসের মৃত্যুর প্রতিশোধ যেভাবে হোক। টেকিং ভেঞ্জেন্স ফর প্যালাস অ্যান্ড কিলিং মেনি অফ দ্য এনিমি ভায়োলেন্টলি অ্যান্ড রুথলেসলি। এনিয়াসের সামনে যত ইটালিয়ান এসেছে, যত রুটুলিয়ান এসেছে, সবাইকে সে কচুকাটা করছে। যেই এসেছে তাকে হত্যা করেছে। প্যালাসের মৃত্যুর প্রতিশোধের জন্য ওর সামনে যত ইটালিয়ান এসেছে, যত রুটুলিয়ানরা এসেছে, সবাইকে ইনিয়াস কচুকাটা করেছে। violently and ruthlessly killed many of the enemy। প্যালাসের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য একের পর এক প্রচুর সৈন্য এনিয়াসের হাতে নিহত হয়। এখন জুনো দেখছে যেভাবে এনিয়াস প্রচন্ড রাগে উন্মাদ, তার সামনে যে আসছে সেই মারা পড়ছে। টার্নাস যদি এখন এনিয়াসের সামনে এসে দাঁড়ায়, তাহলে তো টার্নাসের কপালে মৃত্যু অবধারিত। জুনো এখন বলল যে এখন টার্নাসের সামনে যেন, টার্নাস যেন কোনোভাবেই ইনিয়াসের সামনে না যায়, কোনোভাবেই যেন টার্নাস ইনিয়াসের সামনে না দাঁড়ায়। Meanwhile in Olympus, Juno obtains permission from Jupiter to save Turnus। জুপিটারের কাছে গিয়ে জুনো আকুতি করে যে টার্নাসকে এখন রক্ষা করতে হবে, বাট অনলি টেম্পোরারি। টার্নাসকে ও এখন রক্ষা করবে, বাট টেম্পোরারিলি, মানে বলছে এইবারের মতো টার্নাসকে বাঁচিয়ে দাও। জুনো গিয়ে জুপিটারের কাছে, জুনো গিয়ে জুপিটারের কাছে রিকোয়েস্ট করছে যে এইবারের মতো টার্নাসকে বাঁচিয়ে দাও, বাট অনলি টেম্পোরারি। She makes a phantom of Aeneas
শি মেক্স দ্য ফ্যান্টম অফ ইনিয়াস। তখন ইনিয়াসের একটা প্রতিচ্ছবি তৈরি করে। টার্নাস তখন দেখে ইনিয়াস অন্যদিকে, আসলে ইনিয়াস এটা সত্যিকারের ইনিয়াস না, এটা হচ্ছে জুনো বানায় ইনিয়াসের একটা ছায়া। তখন টার্নাস ইনিয়াসকে দেখে তাড়া করে, বাট দিস ইজ নট রিয়েল ইনিয়াস। রিয়েল ইনিয়াস অপোজিট, উল্টা দিকে আসছে ওকে মারার জন্য। ইনিয়াস রাগে উন্মাদ হয়ে আসছে, সামনে যত ইটালিয়ান রুটুলিয়ান আছে সবাইকে কচুকাটা করতে করতে আগাচ্ছে, যেভাবেই হোক প্যালাসের মৃত্যুর প্রতিশোধ নেবে। আর এইদিকে টার্নাস দেখে উল্টা দিকে ইনিয়াস, এটা আসলে জুনোর চক্রান্ত। টার্নাস তখন ওই ছায়া ইনিয়াস, যেটা নকল ইনিয়াসকে তাড়া করে টু এ শিপ, এন্ড জুনো দেন সেট দ্য শিপ লুজ। টার্নাস যখন ইনিয়াসকে অনুসরণ করে একটা জাহাজে উঠে যায়, তখন জুনো কি করে, ওই জাহাজটাকে ছেড়ে দেয়। টার্নাস তো ভেবেছিল সে এটাই সত্যিকারের ইনিয়াস, ইনিয়াসকে এখন মেরে ফেলেই তো যুদ্ধ শেষ। টার্নাস বিটারলি শেফিং অ্যাট দ্য এনফোর্স অ্যাবসেন্স ফ্রম দ্য ব্যাটল। তখন টার্নাস খুবই বিরক্ত হয়, ইজ ক্যারিড অ্যাওয়ে বাই হিজ হোম অ্যাট এডিয়া। তখন এই জাহাজে করে কোনো মতে টার্নাসকে এইবারের মতো বাঁচিয়ে দেয় জুনো। নানা রকম চক্রান্ত করে অবশেষে এই রাগে উন্মাদ ইনিয়াসের হাত থেকে কোনোভাবে টার্নাসকে সে বাঁচিয়ে দিল। মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা আবার আউটলাইনে ফেরত যাই। সিরিয়াস একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমাদের বুক টেনে টার্নিং পয়েন্ট অফ আওয়ার এপিক। টার্নাস কিলস প্যালাস, প্যালাসকে খুন করে ফেলেছে টার্নাস। এখন জুনো টার্নাসকে এইবারের মতো বাঁচালো, কারণ টার্নাসকে এখন যদি না বাঁচায় তাহলে ইনিয়াসের হাত থেকে টার্নাসকে বাঁচানো অসম্ভব, কারণ ইনিয়াস এখন রাগে উন্মাদ। ইনিয়াস প্রচুর, টার্নাসের দলের প্রচুর সৈন্যকে ইনিয়াস মেরে ফেলে। আমরা এখানে আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, পেট্রোক্লাস হেক্টরের হাতে মৃত্যুবরণ করার পর অ্যাকিলিসের মনের যে অবস্থা হয়, অ্যাকিলিস যেমন রাগে উন্মাদ হয়ে যায়, একইভাবে প্যালাসকে মেরে ফেলার পর, টার্নাসের হাতে প্যালাসের মৃত্যুর পর ইনিয়াসের মধ্যে একইভাবে প্রচন্ড রাগের জন্ম হয়। তখন ওই মুহূর্তে যদি টার্নাস ইনিয়াসের সামনে আসতো, টার্নাস তক্ষুনি মৃত্যুবরণ করতো, ইনিয়াসের হাত থেকে তার বাঁচার কোনো উপায় ছিল না। কোনোভাবে তখন তাকে জুনো বাঁচিয়ে নিয়ে যায় আপাতত। কিন্তু ইনিয়াস, সে টার্নাসের প্রতি তার যে রাগের আগুন জ্বললো, এখন আর নিববে না, একদম বইয়ের শেষ পর্যন্ত নিববে না। নেক্সট বুক, নেক্সট চ্যাপ্টার, চ্যাপ্টার 11, প্যালাসকে করা হয়, কবর দেওয়া হয়, ব্যারিয়াল অফ প্যালাস, প্যালাসের মৃতদেহ কবর দেওয়া হয়, সৎকার করা হয়। এরপর দ্য ট্রোজানস অ্যাটাক। ইনিয়াসের কথা হচ্ছে যেভাবেই হোক যত দ্রুত সম্ভব প্যালাসের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। দ্য ট্রোজানস অ্যাটাক। এখন ইনিয়াসের চিন্তার কোনো সময় নাই, যেভাবেই হোক অ্যাটাক করতে হবে। এরপর আমরা লাস্ট চ্যাপ্টারে চলে যাই, বুক 12। বুক 12 আমরা কি পাই? সিঙ্গেল কমব্যাট অ্যারেঞ্জড। অবশেষে দ্বৈরথ, ডুয়েল, সিঙ্গেল কমব্যাট, কার সাথে কার? ইনিয়াস ভার্সেস টার্নাস। বাট ট্রেচারি প্রভোকস আ জেনারেল এনগেজমেন্ট। তখন জুনো আবার প্ল্যান করে যে এই সিঙ্গেল কম্ব্যাটটাকে ভেঙে দেয়, আবার যুদ্ধ শুরু হোক। সিঙ্গেল কম্ব্যাটের আয়োজন করা হয়, যখন সিঙ্গেল কম্ব্যাট হবে তখন আবার জুনোর মাধ্যমে আবার জেনারেল ওয়ার, আবার একটা ঝামেলা তৈরি করে যুদ্ধ শুরু করে দেয়। তখন আবার কম্ব্যাট বাতিল, ট্রোজান অ্যাটাক দ্য সিটি। যাই হোক, অবশেষে আবার সিঙ্গেল কম্ব্যাটের আয়োজন হয়, সামনাসামনি কার সাথে কার যুদ্ধ? ইনিয়াস ভার্সেস টার্নাস। সেখানে এনিয়াস কিলস টার্নাস, এনিয়াস টার্নাসকে হত্যা করে। এখন এই যে টার্নাসকে হত্যা করা হয়, টার্নাস ইজ কিলড, এটা নিয়ে বেশ ভালো দুটো আর্টিকেল আছে যেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা প্রথম যে আর্টিকেলটা পড়ে টার্নাস সম্পর্কে কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করব, সেই আর্টিকেলটার নাম হচ্ছে দ্য ডেথ অফ টার্নাস ভিউড ইন দ্য পার্সপেক্টিভ অফ ইটস হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এই আর্টিকেলটা লিখেছেন এস ফ্যারন। আমরা আর্টিকেলটার
সেকেন্ড প্যারা থেকে পড়ি, এখান থেকে ভার্জিল কন্ট্রাইভ টু মেক এনিয়াসিস কিলিং। আমরা এই আর্টিকেলটা কেন পড়ছি? আমরা এই আর্টিকেলটা পড়ছি টার্নাস ক্যারেক্টারটাকে আরো ভালোভাবে বোঝার জন্য, এবং এনিয়াসকেও আরো ভালোভাবে। এই যে ইনিয়াস, তার যে লাস্ট অ্যাকশন, সে যে টার্নাসকে মেরে ফেলে, এটা কি ভালো, এটা কি ঠিক সিদ্ধান্ত ছিল না ভুল সিদ্ধান্ত ছিল, এটা আমরা এখান থেকে বের করার চেষ্টা করব। Virgil contrived to make Aeneas's killing of Turnus. Virgil contrived মানে হচ্ছে ডিজাইনড। ভার্জিল এই যে দৃশ্য চিত্রায়ন করলো, ভার্জিল the way he portrayed to make Aeneas's killing of Turnus as harsh as possible. এই যে ইনিয়াডের দৃশ্য, যে দৃশ্যে ইনিয়াস টার্নাসকে মেরে ফেলে, এই দৃশ্যটাকে যত কঠোর করা সম্ভব, এই দৃশ্যটাকে যত নির্মম করা সম্ভব, as harsh as possible, ততটাই নির্মম ভাবে ভার্জিল এই দৃশ্যটা ফুটিয়ে তুলেছেন। কারণ ভার্জিল আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন যে টার্নাস হ্যাজ কমিটেড আ গ্রেট সিন। টার্নাস অনেক বড় একটা অপরাধ করে ফেলেছে, এবং এই অপরাধের শাস্তি হচ্ছে নির্মম। নির্মম অপরাধের শাস্তিও ততটাই নির্মম। টার্নাস ডিজার্ভস আ হার্শ পানিশমেন্ট। টার্নাস যেভাবে প্যালাসকে হত্যা করেছে, প্যালাসের শরীর থেকে বেল্ট খুলে নিয়েছে, এটা তার জন্য বিশাল এক অপরাধ। হার্শ ক্রাইম, হার্শ ক্রাইম ডিজার্ভস হার্শ পানিশমেন্ট। এনিয়াস যে টার্নাসকে হত্যা করবে, এটাকে যত কঠিন, যত নির্মম ভাবে পোর্ট্রে করা যায়, চিত্রায়ন করা যায়, ততটাই নির্মম ভাবে ভার্জিল এই চিত্রটাকে আমাদের সামনে তুলে ধরেছেন। যত হার্শ করা যায়, as harsh as possible. After Turnus is wounded, সামনাসামনি যুদ্ধ যখন হলো, একটু আগে বললাম যে সামনা মানে কার সাথে কার যুদ্ধ, এনিয়াসের সাথে টার্নাসের যুদ্ধ, ডুয়েল, সিঙ্গেল কমব্যাট, কেউ আর ইন্টারফেয়ার করবে না, এনিয়াস বনাম টার্নাস, এনিয়াস আর টার্নাসের যুদ্ধ। আফটার টার্নাস ইজ wounded, দেখা যায় যে সিঙ্গেল কমব্যাট যখন শুরু হয়, এনিয়াস তো অলরেডি ম্যাড ইন অ্যাঙ্গার, ও তো রাগে পাগল হয়ে গেছে, ওর মধ্যে এতটাই ক্রোধ, টার্নাসের প্রতি ইনিয়াসের এতটাই ফিউরি, এতটাই অ্যাঙ্গার, এতটাই হেট্রেড, যে ও অলমোস্ট ম্যাড। ইনিয়াস ইজ অলমোস্ট ম্যাড। এখন কোনোভাবেই ইনিয়াসের সামনে টার্নাস দাঁড়াতে পারে না, মানে ইনিয়াস এতটাই হিংস্র, সিঙ্গেল কম্ব্যাটে ইনিয়াস এতটাই শক্তিশালী, এতটাই হিংস্র, যে টার্নাস কোনোভাবেই পেরে উঠছে না। একটা সময় টার্নাস আহত হয়ে যায়, টার্নাস ইজ wounded, mortally injured, মানে এমন আহত হয় যে রক্তপাতেই কিছুক্ষণের মধ্যে মারা যাবে। টার্নাস সিরিয়াসলি ইনজুর্ড, মর্টালি ইনজুর্ড। যদি তক্ষুনি যদি ট্রিটমেন্ট না করা হয়, তাহলে এই যে আহত, তার ক্ষত দিয়ে রক্তপাতেই সে মারা যাবে। টার্নাস এতটাই সিরিয়াসলি ইনজুর্ড। ভার্জিল তখন এমফাসাইজ করছেন হাউ হাম্বলি হি বেগস এনিয়াস। তখন টার্নাস এনিয়াসের কাছে প্রার্থনা করে, খুব করুণ ভাবে টার্নাস এনিয়াসের কাছে অনুনয় বিনয় করে, সাপ্লিকেশন, প্রার্থনা। কিভাবে প্রার্থনা করে? lowly as a suppliant, humilis supplisk, খুবই করুণ ভাবে এনিয়াসের কাছে প্রার্থনা করছে। lifting his eyes and stretching out a pleading hand, উপরে চোখ তুলে, দুই হাত উপরে তুলে, মানুষ যেভাবে দেবতা দেবীদের পূজা করে, উপাসনা করে, সেরকম দুই হাত তুলে। মানে টার্নাস শুধুমাত্র সারেন্ডারই করছে না, সে গডসদের সামনে যেভাবে প্লিড করে, প্রে করে, একইভাবে সে এলিয়াসের সামনে দুই হাত তুলেছে। মানে সে সারেন্ডার করছে এবং কাকুতি মিনতি করছে। কি বলছে? টার্নাস টেকস অল দ্য ব্লেমস অফ হিমসেলফ। টার্নাস সমস্ত দোষ নিজের কাঁধে নিচ্ছে। টার্নাস কি বলছে? আই হ্যাভ ডিজার্ভ দিস। টার্নাস বলছে এই যে আমার পরিণতি, আমি যে মৃত্যুর মুখে, আমি কিছুক্ষণ পরেই মারা যাব, টার্নাস বলছে আই হ্যাভ ডিজার্ভ দিস, আমার এই পরিণতির জন্য আমিই দায়ী, আমি এটা ডিজার্ভ করি। He then states that he does not ask that his life be spared.
টার্নাস কিন্তু তার নিজের জীবন ভিক্ষা চাচ্ছে না। টার্নাস ডাজ নট আস্ক দ্যাট হিজ লাইফ বি স্পেয়ার্ড। সে তার নিজের জীবন ভিক্ষা চাচ্ছে না। অনলি দ্যাট এনিয়াস গেভ হিজ কর্পস টু হিজ ফাদার। তার শুধু একটাই শেষ অনুরোধ, এনিয়াসের কাছে টার্নাসের শেষ কাকুতি মিনতি, শেষ অনুরোধ যে মৃত্যুর পর টার্নাসের মৃতদেহটা যেন তার বাবার কাছে ফেরত দেয়া হয়। ঠিক যেভাবে হেক্টর অ্যাকিলিসের কাছে কাকুতি মিনতি করেছিল, একইভাবে টার্নাসও এনিয়াসকে বলছে যে আমি আমার জীবন ভিক্ষা চাই না, শুধু আমার মৃত্যুর পর আমার মৃতদেহটা, আমার ডেড বডিটা আমার বাবার কাছে পাঠিয়ে দিও। প্যাটার্নাল লাভ ইজ অ্যান ইম্পর্টেন্ট ইমোশন ইন দ্য ইনিয়াড। এটা আমরা গত ক্লাসে দেখেছি, যখন অ্যাঙ্কাইসেসের সাথে এনিয়াস আন্ডারওয়ার্ল্ডে গিয়ে সাক্ষাৎ করলো, যেভাবে বাবা ছেলের সম্পর্ক, প্যাটার্নাল লাভ ইমোশন, এটা আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। এটা আপনাদের কুইজের জন্য খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। প্যাটার্নাল লাভ ইজ অ্যান ইম্পর্টেন্ট ইমোশন ইন দ্য ইনিয়াড। ইনিয়াডে বাবা ছেলের সম্পর্ক, বিশেষ করে বাবার স্নেহ, বাবার ছেলের প্রতি ভালোবাসা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। ইভেন অ্যামং দ্য এনশিয়েন্ট রোমানস ইন জেনারেল, রোমান লিটারেচারে আমরা দেখতে পাবো এই যে বাবা ছেলের সম্পর্ক, সন্তানের প্রতি পিতার ভালোবাসা, এটা কিন্তু অনেক গুরুত্ব পায়। টার্নাসও কিন্তু বলছে যে আমি আমি আমার মৃত্যুর পর আমার মৃতদেহটা আমার বাবার কাছে ফেরত দিয়ে দিও। মানে এখানেও টার্নাস তার বাবার সাথে যে সম্পর্কটা যে খুব ভালো, এটা আমরা বুঝতে পারছি। টার্নাস এন্ড টার্নাসেস ফাদার, তাদের মধ্যে সম্পর্কটা খুব গভীর, এখানে আমরা দেখতে পাচ্ছি। এজন্য এসে বলছে যে মৃত্যুর পর ইলিয়াস যেন টার্নাসের ডেড বডিটা টার্নাসের পিতার কাছে পাঠিয়ে দেয়। টার্নাস mention of his father reminds the reader Aeneas of the pain that his death will cause him। মানে এখানে টার্নাস মৃত্যুবরণ করার পর টার্নাসের মৃত্যু তার বাবার জন্য কতটা কষ্টের কারণ হবে। আমরা জানি যে এই পৃথিবীতে বাবার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে, সবচেয়ে বড় বোঝা হচ্ছে বাবার কাঁধে ছেলের লাশ। মানে এখানে টার্নাস বোঝানোর চেষ্টা করছে যে টার্নাসের মৃত্যু তার বাবার জন্য, টার্নাসের বাবার জন্য কতখানি কষ্টের কারণ হবে। It means that Aeneas kills him despite the knowledge। এরপরেও মানে এখানে টার্নাস কি তাহলে ইনডিরেক্টলি ইনিয়াসের মধ্যে ইমোশন জাগ্রত করার চেষ্টা করছে কিনা, ইনিয়াস কি ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল কিনা। আপনি যদি টার্নাসকে অপছন্দ করেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে টার্নাস ইনিয়াসকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে ইনডিরেক্টলি, যাতে ইনিয়াস টার্নাসকে হত্যা না করে। মানে টার্নাস মুখে বলছে যে আমি আমার জীবন ভিক্ষা চাই না, কিন্তু সে এমন ভাবে বলছে যাতে ইনিয়াস তাকে ছেড়ে দেয়। কিন্তু টার্নাস তারপরে আরেকটা কথা বলে, ইভেন মোর এফেক্টিভ ইন দ্য লাস্ট পার্ট অফ হিজ প্লি। তার শেষ যে অনুরোধ, সেখানে কি বলছে টার্নাস, তার লাস্ট অনুরোধ কি বলছে, ইউ হ্যাভ ওয়ান and the Italians have seen me stretch out my hands in defeat। সে বলছে এই যে সবাই দেখছে, ইটালিয়ানরা দেখছে যে আমি আমার হাত তুলেছি, সারেন্ডার করেছি। ইনিয়াস, তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। টার্নাস স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। লাভিনিয়া ইজ ইয়োর ওয়াইফ। লাভিনিয়ার প্রতি আমার আর কোনো দাবি রইল না। লাভিনিয়া তোমার, লাভিনিয়াকে তুমি বিয়ে করো। ডু নট গো ফার্দার ইন ইউর হেট। তুমি তোমার রাগকে এখন কন্ট্রোল করো। ডু নট ক্রস দ্য লিমিট। ডু নট গো ফার্দার ইন ইউর হেট। ইনিয়াসকে বলছে এখন তুমি তোমার হেট, আমার প্রতি তোমার যে ঘৃণাটাকে একটু সংযত করো। ডু নট গো ফার্দার ইন ইউর হেট। ঘৃণায় অন্ধ হয়ে যেও না, আমি তো সারেন্ডার করলাম, এখন প্লিজ রিটার্ন মাই ডেড বডি টু মাই ফাদার। সে একইভাবে হেক্টর যেমন অ্যাকিলিসকে বলেছিল যে ডু নট ডিসেক্রেট মাই ডেড বডি, ডু নট ভায়োলেট দ্য স্যাংটিটি অফ মাই ডেড বডি। আমার মৃতদেহটাকে নষ্ট করো না, এটা যেমন বলেছিল হেক্টর। হেক্টর যেমন অ্যাকিলিসের কাছে প্রার্থনা করেছিল যে প্লিজ ডু নট ডিসেক্রেট মাই ডেড বডি, একইভাবে টার্নাসও ইলিয়াসের কাছে মিনতি করছে টার্নাস যেন তার ডেড বডিটা নষ্ট না করে,
তার ডেড বডিটা যেন ফিরিয়ে দেয় তার বাবার কাছে। হি ইজ স্টিল আস্কিং দ্যাট হিজ কর্পস বি রিটার্ন টু হিজ ফাদার। টার্নাসের ডেড বডিটা যেন তার বাবার কাছে ঠিকভাবে ফেরত দিয়ে দেওয়া হয়। টার্নাস একই কথা বারবার বলছে যে আমি মরে গেলে আমার মৃতদেহটা আমার বাবার কাছে পাঠিয়ে দিও। বারবার সে একই কথা বলছে। ভার্জিল হ্যাজ মেড টার্নাস টু নোবেল টু বেগ ফর হিজ লাইফ। টার্নাস কখনোই নিজের মুখে তার জীবন ভিক্ষা চায়নি, কখনোই টার্নাস তার জীবন ভিক্ষা চায়নি। টার্নাস নেভার বেগড ফর হিজ লাইফ। তারপরেও yet his words clearly and incontrovertibly point out that there is no reason for killing him. এখন আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে টার্নাসকে মেরে ফেলার কোনো কারণ নাই। আপনি এটাও বলতে পারেন যে টার্নাস মিথ্যা বলছে, টার্নাস অভিনয় করছে, ইনিয়াস অন্যদিকে ঘোড়া মাত্র টার্নাস ওকে আক্রমণ করবে, মানে মুখে মুখে বলছে ঠিকই, কিন্তু ঠিকই সে একটা শেষে আক্রমণ করবে। কিন্তু সেরকম কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আমরা টার্নাসের মধ্যে সিনসিয়ার সারেন্ডার দেখতে পাচ্ছি। টার্নাস সত্যি সত্যি সে আত্মসমর্পণ করছে। এখন আপনি যদি টার্নাসকে পছন্দ করেন তাহলে বলবেন হ্যাঁ টার্নাসকে তো তাহলে ছেড়ে দিলেও পারতো। আর আপনি যদি টার্নাসের বিপক্ষে থাকেন তাহলে আপনি বলবেন যে না, টার্নাস এটা তার চাল, সে এটা তার চক্রান্ত। ইনিয়াস যখনই একটু অন্য মনস্ক হবে তখন টার্নাস ওকে আক্রমণ করতে পারতো। বাট সব দিক থেকে আমরা দেখতে পারি যে আসলেই টার্নাস ইজ সিনসিয়ারলি সারেন্ডারিং। সত্যি সত্যি টার্নাস আত্মসমর্পণ করছে এবং টার্নাস ইজ মর্টালি ইনজুর্ড, সিরিয়াসলি ইনজুর্ড। সে এমনিতেই মারা যাবে। এখন যে মানুষটা এমনিতেই মারা যাবে তাকে কেন মারতে হবে? সেটাই এখানে বারবার আসছে যে দেয়ার ইজ নো রিজন ফর কিলিং হিম। টার্নাসকে মেরে ফেলার কোনো যুক্তি আমরা খুঁজে পাই না। শেষে যে এনিয়াস টার্নাসকে মেরে ফেলছে এটা কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। নো রিজন ফর কিলিং টার্নাস। That is the effect that his plea has on Aeneas, who held back his right, and more the speech began to sway his hesitation. তখন ইনিয়াস হেজিটেট করে, মানে টার্নাসকে প্রায় মেরে ফেলবে, তখন টার্নাসের ওই কথা শুনে সে হেজিটেট করে। টার্নাস যখন এই কথাটা বলে যে আমার মৃতদেহটা আমার বাবার কাছে ফেরত দিয়ে দিও, তখন ইনিয়াস কিন্তু টার্নাসকে মারতে গিয়েও একটু থেমে যায়, হেজিটেট করে। তখন আমাদের মনে হয় এই বুঝি টার্নাসকে ছেড়ে দেয়, হয়তো এনিয়াস টার্নাসকে ক্ষমা করে দেবে, হয়তো টার্নাস প্রাণে বেঁচে যাবে। কিন্তু তখনই বাট দেন এনিয়াস সিজ প্যালাসেস বেল্ট। ওই যে প্যালাসকে মেরে ফেলার পর সেই যে ভুলটা করলো, প্যালাসের বেল্ট, বেল্ট অফ সোর্ড, সেটা খুলে নিল। আমরা বলেছিলাম না যে এই যে প্যালাসকে মারলো তো মারলোই, তার বেল্টটাও খুলে নিল, বেল্ট খুলে পড়ে নিল। যখনই ইনিয়াস দেখলো যে টার্নাস প্যালাসের বেল্ট পরে আছে, তার প্রিয় বন্ধু, সবচেয়ে আদরের বন্ধু, সবচেয়ে প্রিয় ব্যক্তি প্যালাসের সেই পছন্দের বেল্ট যেখানে তলোয়ার রাখে, বেল্ট, সেটা পড়ে আছে টার্নাস। এই বেল্ট দেখার পর ইনিয়াস আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। ইনিয়াস সিজ প্যালাসেস বেল্ট। প্যালাসের বেল্ট দেখার পর ইনিয়াস আর নিজেকে কোনোভাবেই সামলাতে পারে না। এনিয়াস সিজ প্যালাসেস বেল্ট। হয়তো এনিয়াস যদি প্যালাসের বেল্টটা তখন না পড়ে থাকতো, যদি টার্নাস প্যালাসের বেল্টটা তখন না পড়ে থাকতো, হয়তো টার্নাস প্রাণে বেঁচেও যেতে পারতো, হয়তো টার্নাস প্রাণে বেঁচেও যেতে পারতো। কিন্তু ইনিয়াস যখন দেখলো টার্নাসের গায়ে প্যালাসের বেল্ট, তখন আর নিজেকে সে সামলাতে পারে নাই। Then Aeneas sees Pallas's belt and kills Turnus. টার্নাসের বেঁচে থাকার যাও সম্ভাবনা ছিল, ওই বেল্ট দেখে আর সম্ভব না। এটাই তো ভার্জিল বলেছিল যে সেই যে ডিসিশনটা নিল, সেটা প্যালাসের বেল্টটা খুলে যে পড়লো, এটাই তার জন্য একটা ভুল ডিসিশন। এই ভুল ডিসিশন সে একসময় রিগ্রেট করবে। টার্নাস হয়তো প্রাণে বেঁচে যেত যদি না সে প্যালাসের বেল্টটা তখন পড়ে থাকতো। এনিয়াস হয়তো টার্নাসকে ক্ষমা করে দিত, কিন্তু যখনই সে দেখলো
তার প্রিয় বন্ধু প্যালাসের বেল্ট পরে আছে টার্নাস, তখন আবার সেই প্যালাসের কথা মনে পড়ে গেল, কত নির্মম ভাবে প্যালাসকে মেরে ফেলেছে টার্নাস। এইটা মনে পড়ার পর আর ইনিয়াস তার রাগকে কন্ট্রোল করতে পারে না। ইনিয়াস ফেলস টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার এন্ড হি কিলস টার্নাস। এই হচ্ছে আমাদের, এইটুকু আমরা জানবো অন্তত ফ্যারনের আর্টিকেল থেকে। এখন আমরা আরেকটা আর্টিকেলের টার্নাস সম্পর্কে একটু জানবো, সেটা হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ টার্নাস বাই জে.বি. গার্স্ট্যাং। জে.বি. গার্স্ট্যাং, গার্স্ট্যাং উনি টার্নাস সম্পর্কে কি বলছেন আমরা একটু দেখি। দ্য টার্নাস এপিসোড ইন ভার্জিল, এই যে এনিয়াডের টার্নাস সম্পর্কে যে বলা আছে, দিস ইজ এ ট্র্যাজেডি ইন ইটস ওন রাইট। টার্নাসের পরিণতিটাকে আমরা ট্র্যাজেডি বলতে পারি। আমরা গত ক্লাসের আগের ক্লাসে ডাইডো ট্র্যাজেডি নিয়ে আলোচনা করেছিলাম। সামওয়ান ফ্রম হাই রেসপেক্টেবল পজিশন সাফার্স আলটিমেট ক্যাটাস্ট্রফি। সম্মানিত উঁচু অবস্থান থেকে সে সর্বনাশের পথে চলে যায়, সে ধ্বংস হয়ে যায়, সে নির্মমভাবে মৃত্যুবরণ করে। তার কারণ কি? হ্যামার্শিয়া, হিউব্রিস, তার পার্সোনাল কিছু ত্রুটির কারণে, তার চরিত্রের দুর্বলতার কারণে সে সাফার করে। সে উঁচু হাই রেসপেক্টেবল পজিশন থেকে ক্যাটাস্ট্রফিতে পদার্পণ করে। এই যে সর্বনাশ হয়, টার্নাসের যে সর্বনাশ, টার্নাস ছিল দ্য প্রিন্স অফ দ্য রুটুলিস, রুটুলিদের রাজপুত্র। এখন সে খুবই সম্মানিত একটা জায়গা থেকে সে কিন্তু নির্মম ভাবে ইনিয়াসের হাতে মৃত্যুবরণ করে। এখন এই যে ট্র্যাজেডি, কেন আমরা এটাকে ট্র্যাজেডি বলবো? কারণ টার্নাস, এই যে তার মধ্যে যুদ্ধের আগুন জ্বলে উঠলো, রাগের আগুন জ্বলে উঠলো, যে টার্নাস এনিয়াসের বিরুদ্ধে যুদ্ধ করছে, এর পেছনে টার্নাসের থেকে জুনোর কনস্পিরেসিটা বেশি। জুনো টার্নাসের মধ্যে রাগের আগুন জ্বালিয়ে দিচ্ছে। এখন আমরা এটা বলতে পারি যে জুনো যদি টার্নাসকে এত বেশি প্রভোক না করতো, হয়তো টার্নাস এত ইন্টেন্স, এত এক্সট্রিম মেজার নিত না, হয়তো সে যুদ্ধে অংশগ্রহণ করতো না। কিন্তু টার্নাসেরও তো এখানে অপরাধ আছে। টার্নাস could not control his anger. Turnus was too proud. Turnus অনেক বেশি অহংকারী ছিল। Turnus was very arrogant and Turnus could not control his anger and vanity. Turnus তার অহংকার এবং রাগকে সামলাতে পারেনি। ওইটা হচ্ছে তার হ্যামার্শিয়া, হিউব্রিস, চারিত্রিক দুর্বলতা। ওই জন্যই তো সে ওই হাই রেসপেক্টেবল পজিশন থেকে ক্যাটাস্ট্রফিতে পড়ে যায়। টার্নাসের যে পরিণতি, this is a tragedy in the proper sense of the term, whether ancient or modern. আমরা যেভাবেই দেখি, টার্নাসের পরিণতিটাকে আমরা ট্র্যাজেডি বলতে পারি। ট্র্যাজেডি অফ ডাইডো, ডাইডোর ট্র্যাজেডি তো আমরা দেখলামই, এখন আমরা দেখতে পাচ্ছি ট্র্যাজেডি অফ টার্নাস। তাহলে কি আমরা বলতে পারি এই দুইটা ট্র্যাজেডির যোগফলই হচ্ছে এনিয়াসের সৌভাগ্য? এনিয়াস ইজ ভেরি লাকি। আমরা পদে পদে দেখতে পাচ্ছি ইনিয়াস ইজ ভেরি লাকি। এটা আমরা নেক্সট ক্লাসে আরো ভালো করে জানবো যে ইনিয়াস খুবই ভাগ্যবান। কেন? কারণ ডাইডো আর টার্নাস এরা দুজনেই খুবই হতভাগ্য। টার্নাস becomes successful because Turnus suffers from tragedy. Both Dido and Turnus, they suffers from tragedy. তাদের এই দুজনের ট্র্যাজেডির উপর ভর করেই ইনিয়াস সফল হয়। তার মানে আমরা বলতে পারি ইনিয়াসের সাকসেস ইকুয়ালস টু ট্র্যাজেডি অফ ডাইডো প্লাস ট্র্যাজেডি অফ টার্নাস। টার্নাস আর ডাইডো এই দুইজনের ট্র্যাজেডির উপর ভর করেই ইনিয়াস সফল হচ্ছে। ইনিয়াসের সাকসেস ইকুয়ালস টু ডাইডোস ট্র্যাজেডি প্লাস টার্নাসের ট্র্যাজেডি। মানে এখান থেকে আমরা এই পার্টটা করব যে অনেকের মতেই টার্নাসের পরিণতিটাকে ওরা বলছে ট্র্যাজেডি অফ টার্নাস। আমরা গার্স্ট্যাং এর আর্টিকেলে দেখছি যে অনেক বড় বড় প্রফেসর তারা বলছেন টার্নাসের পরিণতিটাকে ট্র্যাজেডি বলা যায়। Indeed, one could have wished that Professor Norman W. DeWitt, who alludes to the tragedy of Turnus, a short paper entitled
ট্র্যাজিক পিটি অ্যান্ড ফিয়ার ইন দ্য এনিয়েড। নরমান ডিউইট একজন অনেক নাম করা সমালোচক, উনি টার্নাসের এই পরিণতিটাকে বলছেন ট্র্যাজেডি অফ টার্নাস। ঠিক আছে, এরপর few writers have done more than allude to this episode at any rate as regards its dramatic possibilities. W.F. Jackson Knight আরেকজন অনেক বড় সমালোচক, in his book Roman Virgil recognizes tragedy of Turnus, উনিও বলছেন tragedy of Turnus, মানে টার্নাস অ্যাকচুয়ালি, মানে সবাই বলছে যে ট্র্যাজেডি আসলে টার্নাস আসলে এটা ডিজার্ভ করে নাই, মানে এনিয়াস টার্নাসকে হত্যা না করলেও পারত। এনিয়াস কুড হ্যাভ স্পেয়ার্ড টার্নাসেস লাইফ। মানে টার্নাস শেষমেশ আমরা দেখতে পাই যে সে তো এমনিতেই মৃত্যুর মুখে, মর্টালি ইনজিউর্ড, সে এমনিতেই মারা যাবে। এনিয়াস তাকে ছেড়ে দিলেও পারতো, টার্নাস তো এমনিতেই মারা যাবে, কিন্তু আমরা দেখছি যে হেজিটেট করছে, এনিয়াস হেজিটেট করছে, শেষ মুহূর্তে গিয়ে হেজিটেট করেছিল, কিন্তু যখনই দেখলো প্যালাসের বেল্ট দেখার পর আর এনিয়াস নিজেকে কন্ট্রোল করতে পারেনি। কিন্তু যাই হোক, ঘটনা হচ্ছে টার্নাস ইজ কিল্ড বাই এনিয়াস, শেষে গিয়ে কিন্তু এনিয়াসের হাতেই টার্নাসের মৃত্যু হচ্ছে। এখন আমরা আমাদের আলোচনা গুছিয়ে নেব। আপনাদের গত ক্লাসের আগের ক্লাসে একটা গাইড থেকে আমরা দেখিয়েছিলাম, এই গাইডটা আপনাদের হেল্প করবে। স্পার্ক নোটস তাদের বেশ ভালো কিছু আর্টিকেল এখানে একসাথে করেছে, এটা আপনাদের গাইড হিসেবে কাজ করবে। এই গাইডটাতে আমরা পড়েছিলাম গত ক্লাসের আগের ক্লাসে, যখন ডাইডো সম্পর্কে পড়েছিলাম, কুইন ডাইডো, তখন আমরা এই পেজ নাম্বার 15-এ এসে আমরা থেমেছিলাম, বলেছিলাম এটা টার্নাসের সময় আমরা পড়ব। আমরা এই জায়গায় একটু খেয়াল করি, এটা বেশি বড়, আমি আরেকটু জুম আউট করছি আপনাদের দেখার সুবিধার জন্য। এটা আমাদের উপকার হবে, এটা আমরা আরেকটু ভালো বুঝতে পারবো। Dido plays a role in the first 4 book as the epic similar to that which Turnus plays at the end, especially in chapter 4. Chapter 4 এ আমরা ডাইডোস ট্র্যাজেডি অফ কুইন ডাইডো দেখতে পাই। ডাইডো যেরকম নির্মম ভাবে তার লাইফে ট্র্যাজিক এন্ড ঘটে, তার লাইফে যেভাবে ট্র্যাজেডি আসে, ডাইডোর জীবনটাকে যদি আমরা একটা ট্র্যাজেডি বলি, তাহলে টার্নাসের জীবনটাকেও একটা ট্র্যাজেডি বলতে হবে। এখন টার্নাস সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে তার নিচেই টার্নাস সম্পর্কে আছে। আমরা এখান থেকে এই আলোচনাটা করে আমরা আজকের লেকচারটা শেষ করে দেব। টার্নাস সম্পর্কে এই গাইডে আপনারা কিছু ইনফরমেশন পাবেন, যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টার্নাস ইজ আ কাউন্টারপার্ট টু ডাইডো। ডাইডোর প্রতিচ্ছবি আমরা টার্নাসের মধ্যে পাচ্ছি। টার্নাস এন্ড ডাইডোর মধ্যে কিছু মিল আছে। অ্যানাদার অফ জুনোস প্রোডিজি, দুজনেই জুনোর প্রোডিজি, জুনো দুজনকেই সাপোর্ট করছে। ডাইডোকে যেমন জুনো প্রথমে সাপোর্ট করেছিল, এখানে টার্নাসকে সাপোর্ট করছে। যদিও অনেকে বলবেন যে জুনোর হাতের পুতুল, ডাইডো যেমন জুনোর হাতের পুতুল ছিল, টার্নাসও জুনোর হাতের পুতুল। জুনো ডাইডোকে যেমন ইচ্ছামতো ব্যবহার করেছে, টার্নাসকেও সেরকম ইচ্ছামতো ব্যবহার করেছে। এখন টার্নাস must eventually perish in order for Aeneas to fulfill his destiny. Aeneas যদি তার ডেস্টিনি ফুলফিল করতে চায়, মানে কি Aeneas-এর সাকসেস ডিপেন্ডস অন টার্নাসেস ফেইলিয়ার।
টার্নাস যদি ধ্বংস না হয় তাহলে এনিয়াস তার ডেস্টিনি ফুলফিল করতে পারবে না। ইফ এনিয়াস ওয়ান্টস টু বি সাকসেসফুল, টার্নাস মাস্ট প্যারিশ। টার্নাসের ধ্বংস অনিবার্য। একটু আগে বললাম না যে ডাইডোস ট্র্যাজেডি প্লাস টার্নাসেস ট্র্যাজেডি ইকুয়ালস টু এনিয়াসেস ডেস্টিনি ফুলফিল। এনিয়াসের সাফল্য টার্নাসের ট্র্যাজেডি আর ডাইডোর ট্র্যাজেডি এই দুটার উপর ভর করে আসছে। মানে হচ্ছে, আবার বলছি, এনিয়াস টু ফুলফিল হিজ ডেস্টিনি, এনিয়াস যদি তার ডেস্টিনি, তার ফেট, তার নিয়তি ফুলফিল করতে চায়, এনিয়াস যদি সাকসেসফুল হতে চায়, তাহলে টার্নাস মাস্ট ইভেন্চুয়ালি প্যারিশ। টার্নাসের ধ্বংস অনিবার্য। টার্নাস যদি না হেরে যায়, টার্নাস যদি না হেরে যায়, ইনিয়াস তো জিতবে না। ইনিয়াসের জিতে যাওয়ার জন্য টার্নাসের হেরে যাওয়াটা প্রয়োজন। বোথ টার্নাস and Dido represent forces of irrationality in contrast to Aeneas's pious sense of order. ইনিয়াসকে আমরা বারবার পাচ্ছি রিলিজিয়াস, খুবই রিলিজিয়াস, খুবই পায়াস, গডস এন্ড গডেস যা বলবে তাই শুনবে, ফেইটকে অক্ষরে অক্ষরে পালন করছে, নিয়তির সবসময় নিয়তির কথা মতো চলছে। টার্নাস এন্ড ডাইডো তারা হচ্ছে ইররেশনাল। টার্নাস এন্ড ডাইডো এরা দুইজনেই হচ্ছে নিয়তির বিপক্ষে কাজ করছে, দে আর এগেইনস্ট ফেট। ইনিয়াস কে যদি আমরা বলতে পারি ইনিয়াস ইজ ওয়ার্কিং ফর ফেট, ফেটের পক্ষে কাজ করছে ইনিয়াস, এই জন্য ইনিয়াস সাকসেসফুল। আর টার্নাস এন্ড ডাইডো তারা ব্যর্থ। কেন? কারণ তারা নিয়তির বিপক্ষে, তারা ডেস্টিনির বিপক্ষে কাজ করছে। ডাইডো ইজ আনডান বাই হার রোমান্টিক ডিজায়ার। ডাইডো কেন ধ্বংস হয়ে গেল? ডাইডোর ট্র্যাজেডির পিছনে তার হিউব্রিসটা কি, হ্যামারশিয়া কি, উইকনেসটা কি ছিল? হার আনকন্ট্রোলড রোমান্টিক ডিজায়ার। ডাইডো তার রোমান্টিক ডিজায়ারটাকে কন্ট্রোল করতে পারেনি, এই জন্য সে ধ্বংস হয়ে গেছে, তার জীবনে ট্র্যাজেডি নেমে এসেছে। টার্নাস, তার জীবনে কেন ট্র্যাজেডি নেমে আসলো? টার্নাস suffered. Turnus suffers catastrophe. Turnus's life is a tragedy because of his unrelenting rage and pride. কারণ টার্নাস তার রাগ এবং অহংকার এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। ডাইডো যেমন তার রোমান্টিক ডিজায়ারকে কন্ট্রোল করতে পারেনি, ইমোশনকে কন্ট্রোল করতে পারেনি, টার্নাস একইভাবে তার রাগ এবং অহংকারকে কন্ট্রোল করতে পারেনি। এই জন্য তাদের দুইজনের জীবনেই ট্র্যাজেডি নেমে আসে। হি ইজ ফেমাস ফর কারেজ এন্ড স্কিল ইন ব্যাটল। টার্নাস খুবই বিখ্যাত তার তার যুদ্ধের স্কিল, সে খুবই বড় একজন যোদ্ধা, খুবই সুনাম তার যুদ্ধে, যুদ্ধে তার খুবই সুনাম। হি ইজ ফেমাস ফর কারেজ এন্ড স্কিল ইন ব্যাটল। টার্নাস যোদ্ধা হিসেবে খুবই বিখ্যাত। অ্যান্ড জাস্টলি সো, হি হ্যাজ অল দ্য এলিমেন্টস অফ এ হিরো। তার মধ্যে আমরা হিরোর অনেক উপাদান পাই। ইনিয়াসের মধ্যে পর্যন্ত আমরা এত হিরোইক কোয়ালিটি পাই না যতটা না আমরা টার্নাসের মধ্যে পাই। টার্নাসের মধ্যে আমরা কিন্তু হিরোইক কোয়ালিটি পাই, যেটা আমরা ইনিয়াসের মধ্যেও পাই না। হোয়াট ডিস্টিংগুইশেস টার্নাস ফ্রম ইনিয়াস? ইনিয়াসের থেকে টার্নাস কোন জায়গায় একটু অন্যরকম, আলাদা? বিসাইডস হিজ আনমিটিগেটেড ফিউরি ইন ব্যাটল। দুজনেই হচ্ছে প্রচন্ড রাগে উন্মাদ। টার্নাসও রাগে উন্মাদ, তবে টার্নাস হচ্ছে আর্টিফিশিয়ালি উন্মাদ, কারণ জুনো ওর মধ্যে রাগের আগুন জ্বালিয়ে দিয়েছে। আর ইনিয়াস হচ্ছে ন্যাচারালি উন্মাদ। এরা দুজনেই হচ্ছে প্রচন্ড ক্রুদ্ধ, রাগান্বিত। বাট টার্নাস কেন ইনিয়াসের থেকে আলাদা? টার্নাস ইনিয়াসের থেকে আলাদা কারণ অফ হিজ উইলফুলনেস। ওর মধ্যে একটা ইচ্ছা শক্তি আছে। টার্নাসের মধ্যে একটা ইচ্ছা শক্তি আছে, একটা মানসিক শক্তি আছে, যেটা ইনিয়াসের মধ্যে আমরা পাই না। ইনিয়াস হচ্ছে মানে পুরোপুরি গডস এন্ড গডেসদের হাতের পুতুল, পাপেট। ইনিয়াস ইজ এ পাপেট। ইনিয়াসের মধ্যে আমরা তার নিজস্ব কোনো ইচ্ছা শক্তি আমরা খুঁজে পাই না, কিন্তু টার্নাস তার মধ্যে একটা ইচ্ছা শক্তি কাজ করে। টার্নাস কেন ইনিয়াসের থেকে আলাদা? কারণ ওর মধ্যে একটা তীব্র ইচ্ছা শক্তি আছে। হি tries to carve out his own understanding of history with prediction of his own success. ইনিয়াস তার নিজের নিয়তি নিজে গড়ে নিতে চায়,
ইনিয়াস ফেট বা ডেস্টিনিতে বিশ্বাস করে না। ইনিয়াসের কথা হচ্ছে ফেট বা ডেস্টিনি বলতে কিছু নাই। সরি, টার্নাস। টার্নাসের মতে ফেট বা ডেস্টিনি বলতে কিছু নাই। টার্নাস তার নিজের ডেস্টিনি, নিজের নিয়তি নিজে গড়ে নিতে চায়। টার্নাস ফেটে বিশ্বাস করে না। Turnus tries to carve out his own understanding of history with his prediction of his own success. টার্নাসের কথা হচ্ছে তার জীবন তার হাতে, সে তার নিজের জীবন নিজের মতো করে গড়ে নিতে সক্ষম। Based on the events of Trojan past, as told in Homer's Iliad, though Turnus may appear to us as a Latin version of Achilles. যদিও আমরা এনিয়াসের মধ্যে অ্যাকিলিসকে পেয়েছি, টার্নাসের মধ্যেও আমরা অ্যাকিলিসের কিছু বৈশিষ্ট্য খুঁজে পাই। এমনিতে তো আমরা এনিয়াসকে অ্যাকিলিসের সাথে তুলনা করেছি, আমরা টার্নাসের মধ্যেও অ্যাকিলিসকে খুঁজে পাই। অনেকেই টার্নাসকে বলে, মানে গাস্ট্যাং এর কথা আমরা বললাম, গাস্ট্যাং এর রেফারেন্স অনুযায়ী অনেকেই টার্নাসকে বলে ল্যাটিন ভার্সন অফ অ্যাকিলিস, ইটালিয়ান অ্যাকিলিস, দ্য রেজিং হিরো অফ দ্য ইলিয়ড। Turnus's power as a warrior was not enough to guarantee him victory. কিন্তু টার্নাস তার শক্তি সামর্থ্য যথেষ্ট না। জুপিটার হ্যাজ ডিক্রিড অ্যানাদার ডেস্টিনি ফর টার্নাস। জুপিটার অলরেডি টার্নাসের জন্য একটা ডেস্টিনি, ভাগ্য ঠিক করে রেখেছে। An outcome টার্নাস refuses to accept. জুপিটার টার্নাসের জন্য যে ফেট ডেস্টিনি রেখেছিল, টার্নাস সেটা প্রত্যাখ্যান করে। এই জায়গায় ভার্জিল আমাদের শিক্ষা দিতে চাচ্ছেন যে ইনিয়াস কিন্তু কোন রকম কমপ্লেইন ছাড়া জুপিটার যা বলেছে সেটা মেনে নিয়েছে। ইনিয়াস কিন্তু কোন রকম কমপ্লেইন ছাড়া বিনা বাক্য ব্যয়ে জুপিটার যা বলেছে সেটা মেনে নিয়েছে, এই জন্য কিন্তু ইনিয়াস সাকসেসফুল। কিন্তু টার্নাস রিফিউজড জুপিটার। জুপিটারকে রিফিউজ করা এটা কিন্তু চারটিখানি কথা না। জুপিটার, দ্য কিং অফ দ্য গডস, সুপ্রিম গড, জিউস, জুপিটার, এই জিউসকে, জুপিটারকে টার্নাস রিফিউজ করছে। জুপিটারকে টার্নাস রিফিউজ করে দিচ্ছে। টার্নাসের জন্য জুপিটার যে ডেস্টিনি ঠিক করে রেখেছিল, যে নিয়তি ঠিক করে রেখেছিল, সেটা টার্নাস রিফিউজ করছে। এখন গডস এন্ড গডেস তাদেরকে রিফিউজ করা মানে তো নিশ্চিত ধ্বংস, মৃত্যু। কিন্তু এখানে আমরা অ্যাপ্রিশিয়েট করব টার্নাসের যে জেদ, সাহস। টার্নাস, অনেকে বলতে পারে টার্নাস অহংকারী, আবার অনেকে যারা টার্নাসকে পছন্দ করে, টার্নাসের প্রতি যদি আপনার সিম্প্যাথি থাকে তাহলে আপনি বলবেন টার্নাস ইজ রিয়েলি অ্যাম্বিশিয়াস। টার্নাসের যে ইচ্ছা শক্তি, উইলফুলনেস, এটা সত্যিই প্রশংসার দাবিদার। জুপিটারের জুপিটারের মানে প্ল্যানকে সে প্রত্যাখ্যান করছে। Turnus's interpretation of signs and omens is similarly stubborn. He interprets them as his own advantage rather than seeking their true meaning, as Aeneas does. যখনই কোনো কিছু ঘটে, ইনিয়াস প্রফেটদের কাছে গিয়ে তার মিনিং জানতে চায়, কিন্তু টার্নাস সাইনগুলো তার ইচ্ছা মতো নিজের মতো করে চেঞ্জ করে নেয়। কারণ টার্নাস বিশ্বাস করে তার ডেস্টিনি নিজেরই হাতে, অন্য কারো হাতে না। টার্নাস সে এতটাই অহংকারী, টার্নাস সে এতটাই জেদি যে টার্নাসের বিশ্বাস সে তার ডেস্টিনি, ওর সৌভাগ্য ও নিজেই গড়ে নিতে পারবে। এখন অনেকে হয়তো বলবে যে টার্নাসের ভেতরে যে তেজ, এটা তো আসলে টার্নাস তার নিজের তেজ না, এটা হচ্ছে জুনোর প্রভাব। জুনো অ্যালেক্টর মাধ্যমে টার্নাসের ভেতর ক্ষোভের আগুন, রাগের আগুন, অহংকারের আগুন জ্বালিয়ে দিয়েছে। এর পেছনে জুনোর কনস্পিরেসি, জুনোর ষড়যন্ত্র আছে। এই যে টার্নাস ই করছে, ফেটকে প্রত্যাখ্যান করছে, জুপিটারের প্ল্যানকে রিফিউজ করে দিচ্ছে, এর পেছনে কে আছে? জুনো আছে। এখন আপনি যদি টার্নাসের পক্ষে থাকেন তাহলে বলবেন, আর যদি আপনি টার্নাসের বিপক্ষে থাকেন তাহলে আপনি বলতে পারেন যে না, এটা টার্নাসের ভুল। ভার্জিল আমাদেরকে দেখাতে চেয়েছেন যারা অহংকারী তাদের ধ্বংস অনিবার্য, আর এনিয়াসের মতো যারা ভদ্র, those who are obedient to gods and goddesses, যারা রিলিজিয়াস, যারা পায়াস, তারা সাফল্য পাবে। মানে ভার্জিল আমাদেরকে বারবার বোঝাতে চেয়েছেন, ইফ উই আর রিলিজিয়াস
If we are obedient to gods and goddesses, তাহলে we will be successful. Turnus's character changes in the last few battle scenes. শেষের কিছু সিনে টার্নাসের ক্যারেক্টার বদলে যায়, মানে এতটাই বদলে যায় যে আমরা কনফিউজড হয়ে যাই যে এই কি সেই টার্নাস যে টার্নাস জুপিটারের প্ল্যান রিজেক্ট করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল, প্রত্যাখ্যান করেছিল। এই কি সেই টার্নাস? বিশেষ করে আফটার দ্য মার্ডার অফ প্যালাসকে মেরে ফেলার পর টার্নাসের মধ্যে অন্যরকম একটা পরিবর্তন আসে, ও যেন মানুষটাই পরিবর্তন হয়ে যায়, টোটালি চেঞ্জ। ওয়েন উই সি হিম গ্র্যাজুয়ালি লুজ কনফিডেন্স, আস্তে আস্তে টার্নাসের যে কনফিডেন্স, ওর যে অ্যারোগেন্স, ওর যে প্রাইড, ওর যে ভেতরকার মানসিক শক্তি, ওর যে উইলফুলনেস, এটা আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে। সে যেন আস্তে আস্তে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। গ্র্যাজুয়ালি টার্নাস লুজ কনফিডেন্স অ্যাজ হি কামস টু আন্ডারস্ট্যান্ড, আশেপাশে ধীরে ধীরে ওর মধ্যে একটা রিয়েলাইজেশন আসে, ওর মধ্যে একটা বোধ আসে, অ্যান্ড হি অ্যাকসেপ্ট হিজ ট্র্যাজিক ফেট। সে যেন হেরে যাওয়ার আগেই হেরে যায়। টার্নাস সে যেন হেরে যাওয়ার আগেই হেরে যায়। He is angry earlier when Juno tries to protect him by luring him out of the battle onto a ship. ওই যে একটু আগে যেটা বললাম যে জুনো টার্নাসকে ভুলিয়ে ভালিয়ে জাহাজে তুলে ওকে পালিয়ে যেতে সাহায্য করে। তখন সে কিন্তু প্রচন্ড রেগে যায়, মানে এটা তার জন্য অপমানজনক ছিল। তবে জুনো জানতো ওই মুহূর্তে যদি টার্নাস ইনিয়াসের সামনে দাঁড়াতো তাহলে তখনই তার মৃত্যু হতো, কোনোভাবেই তাকে বাঁচানো সম্ভব ছিল না। ওই মুহূর্তে এটা তার ইগোতে খুব লাগে, এটা টার্নাসের ইগোতে প্রচন্ড আঘাত লাগে। মানে টার্নাস বুঝতে পারে যে আসলেই হয়তো ইনিয়াসকে মোকাবেলা করার মতো যথেষ্ট শক্তি সামর্থ্য ওর নাই। এই জন্য ওর মধ্যে টার্নাসের যে কনফিডেন্স, শুরুতে যেমন প্রচন্ড কনফিডেন্স ছিল, সেটা আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে, আস্তে আস্তে ওর মানসিক শক্তি কমে যেতে থাকে। He is angry earlier when Juno tries to protect him by luring him out of the battle and onto a ship. In this episode, she humiliates him. এই যে জুনো ইনিয়াসের হাত থেকে টার্নাসকে বাঁচিয়ে নিয়ে যায়, এটা টার্নাসের জন্য খুবই অপমানজনক, মেকিং হিম লুক লাইক এ কাওয়ার্ড রাদার দ্যান দ্য হিরো হি সো ডেসপারেটলি ওয়ান্টস টু বি। মনে রাখবেন, টার্নাস তাকে হিরো হিসেবে এস্টাবলিশ করতে চায়। টার্নাস অলওয়েজ ওয়ান্টস টু রিমেইন অ্যাজ এ হিরো। ইনিয়াস কিন্তু কখনো সে হিরো হতে চায়নি। টার্নাস কিন্তু সে সবসময় তার হিরোইক কোয়ালিটি মেনটেন করতে চেয়েছে। যখন সে কাপুরুষের মতো পালিয়ে গেল, মানে সবাই দেখছে সে কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছে, আসলে তো এটা জুনোর প্ল্যান, জুনো তো ওকে বাঁচিয়ে দিচ্ছে, তখন এটা ওর জন্য প্রচন্ড অপমানের। সবাই টার্নাসকে কাপুরুষ বলে সাব্যস্ত করছে, সবার দৃষ্টিতে টার্নাস কাপুরুষ, কিন্তু টার্নাস তো জানে সে কাপুরুষ না, সে তো জুনোর ছলনার শিকার, জুনো তোকে ছলনা করে পালিয়ে যেতে সাহায্য করছে। ওই মুহূর্তে যদি টার্নাস ইনিয়াসের সামনে পড়তো তখনই হয়তো বা কাহিনী শেষ হয়ে যেত। সে যে মানে জুনো তো ওকে ভুলিয়ে ভালিয়ে পালিয়ে যেতে সাহায্য করলো, অন্যদের কাছে তো টার্নাস কাপুরুষ। এইটা মনে হয় টার্নাসের মনে প্রচন্ড আঘাত নিয়ে আসে, এবং টার্নাসের মধ্যে যে কনফিডেন্সটা ছিল সেটা আস্তে আস্তে কমে যেতে থাকে। মানে যত কাহিনী যত শেষ হতে থাকে, শেষের দিকে আস্তে আস্তে টার্নাস যেন মানসিকভাবে ভেঙে পড়ে। ওর মধ্যে যে কনফিডেন্সটা ছিল, তেজটা ছিল, ওর মধ্যে যে অহংকার, রাগের আগুন জাজ্বল্যমান ছিল, জ্বলন্ত ছিল, তার মধ্যে সেই কনফিডেন্স আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যেতে থাকে। মানে হেরে যাওয়ার আগেই, ইলিয়াসের কাছে সত্যি সত্যি হেরে যাওয়ার আগেই মানসিকভাবে টার্নাস হেরে যায়। বাই দ্য ফাইনাল সিন, হাউএভার, শেষ দৃশ্যে, his resistance to the aid of Juturna, his sister, is motivated no longer by a fiery determination to fight. শেষে জুটুর্না হচ্ছে টার্নাসের বোন। জুটুর্না টার্নাসকে বলে যে যুদ্ধ ইনিয়াসের সামনাসামনি যাওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু টার্নাসের জন্য এটা ছিল সম্মানের প্রশ্ন। ইটস আ ম্যাটার অফ প্রেস্টিজ। তখন তার বোন যখন ওকে যেতে বাধা দেয়, তখন টার্নাস
যেভাবেই হোক এনিয়াসের মুখোমুখি যুদ্ধে অংশগ্রহণ করবে। তখন আমরা কিছুটা হলেও বুঝতে পারি যে টার্নাস তখন অলরেডি সারেন্ডার করে ফেলেছে। আমরা টার্নাসের মধ্যে যে প্রতিজ্ঞা, কনফিডেন্স, সেটা আর দেখতে পাই না। মানে ইনিয়েসের সাথে যে সে প্রত্যয় নিয়ে, সাহস নিয়ে যুদ্ধ করবে, সেই সাহসের আগুন আমরা টার্নাসের মধ্যে দেখতে পাই না। বরং আমরা টার্নাসের মধ্যে দেখতে পাই a quiet resolve to meet his fate and die honorably। মানে টার্নাস মনে হয় আগেই সারেন্ডার করে ফেলছে। ইনিয়েসের সামনে দাঁড়ানোর মতো শেষ মুহূর্তে তার সাহসটা ছিল না। এখান থেকে ভার্জিল আমাদেরকে কি শিক্ষা দিতে চাচ্ছেন? ভার্জিল is trying to teach us that if someone denies fate or destiny, if someone denies the commands of gods and goddesses, it doesn't matter how strong that person is, সে যত শক্তিশালী মানুষই হোক না কেন, সে যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন, যদি সে রিলিজিয়াস না হয়, গডস এন্ড গডেস কে তাদের কমান্ড পালন না করে, যদি সে রিলিজিয়াস না হয়, যদি সে গডস এন্ড গডেস এর কমান্ড ওবে না করে, সে যদি ওবিডিয়েন্ট না হয় গডস এন্ড গডেস এর প্রতি, সে যদি ফেট বা ডেস্টিনিকে রিজেক্ট করে, তাহলে সে যত বড় যোদ্ধাই হোক না কেন, সে হি উইল ফেস ট্র্যাজেডি। দ্যাট পারসন উইল মিট দেয়ার ট্র্যাজিক এন্ড। ডাইডো যেমন ফেটকে প্রত্যাখ্যান করেছিল, ডাইডো মিটস হিজ হার ট্র্যাজিক এন্ড, ডাইডোর জীবনেও ট্র্যাজেডি নেমে আসে। একইভাবে টার্নাস যখন ফেটকে প্রত্যাখ্যান করে নিজের ফেট নিজেই গড়ে নেয়ার ইচ্ছা জানাচ্ছে, যখন টার্নাস জুপিটারের প্ল্যান প্রত্যাখ্যান করে দিচ্ছে, তখন টার্নাস কিন্তু ফেট অর ডেস্টিনিকে প্রত্যাখ্যান করছে। It doesn't matter how strong Turnus is, how great, how brave Turnus is. Turnus is rejecting the plans, rejecting the commands of gods, especially the command, the plan of Jupiter. Turnus is rejecting fate. Turnus নিশ্চিতভাবেই সে তার জীবনে ট্র্যাজেডি নেমে আসবে। এই যে ট্র্যাজেডি অফ ডাইডো আমরা গত ক্লাসের আগের ক্লাসে পড়েছি, আজকে আমরা পড়লাম ট্র্যাজেডি অফ টার্নাস। টার্নাস আসলে এটা ডিজার্ভ করতো না। টার্নাসের এখন এখন কথা হচ্ছে যে জুনো যদি ইন্টারফেয়ার না করতো, জুনো যদি এখানে কনস্পিরেসি না করতো, মেবি অন্য কিছু হতেও পারতো। বাকিটা আপনাদের হাতে, এখন আপনারা চিন্তা করেন। আজকে ডিসকাশনে আমাদের এই ছিল কথা। আজকে তাহলে আমরা কি নিয়ে আলোচনা করলাম? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল মূলত দুইজন চরিত্র, টু ক্যারেক্টার্স। একজন জুনো, জুনোর অ্যাঙ্গার, জুনো কুইন অফ হেভেন, গডেস কুইন, তার যে রাগ, তার যে রাগ শেষ পর্যন্ত সে সামলাতে পারেনি। কুইন অফ গডেসেস, কুইন অফ গডস এন্ড গডেসেস হয়েও সে ফেটের বিপক্ষে, এই জন্য সে কিন্তু হেরে যাচ্ছে, সাফার করছে, ইনিয়াসের কাছে সে হেরে যাচ্ছে। একইভাবে টার্নাস সম্পর্কে আমরা আজকে জানলাম, টার্নাসের জীবনটা যে একটা ট্র্যাজেডি সেই বিষয়ে আজকে জানলাম, এবং এটা আমরা একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি, যেটা আমরা বলেছিলাম যে সাকসেস অফ ইনিয়াস ইকুয়ালস টু ট্র্যাজেডি অফ ডাইডো প্লাস ট্র্যাজেডি অফ টার্নাস। ডাইডোর ট্র্যাজেডি এবং টার্নাসের ট্র্যাজেডি, এই দুই ট্র্যাজেডির উপর ভিত্তি করেই ইনিয়াসের সাফল্য রচিত হয়। ইনিয়াস কতটা লাকি? ইনিয়াস অনেক বেশি লাকি। ইনিয়াস ইজ ভেরি ভেরি লাকি। ইনিয়াস ইজ এক্সট্রিমলি লাকি। কেন ইনিয়াস লাকি? কারণ ডাইডো ইজ ভেরি ভেরি আনলাকি, কারণ টার্নাস ইজ ভেরি ভেরি আনলাকি। টার্নাস এন্ড ডাইডো দে আর ভেরি ভেরি আনলাকি। তাদের যে লাকটা তারা হারিয়ে ফেলেছে। কেন তারা লাক হারিয়ে ফেলেছে? কারণ ডাইডো এন্ড টার্নাস দে বোথ ডিনাইড ফেট, দে বোথ ডিনাইড ডেস্টিনি।
এই জন্য তারা ভেরি ভেরি আনলাকি। তারা ভেরি ভেরি আনলাকি হওয়ার কারণেই তারা যে লাকটা হারালো সেই লাকটা জমা হয়েছে ইনিয়াসের কপালে। ইনিয়াস ইজ এক্সট্রিমলি লাকি, কারণ ইনিয়াস accepted fate. Aeneas accepted destiny. Aeneas undoubtedly, without any complaint, Aeneas followed the commands of gods and goddesses. Aeneas is extremely religious. Aeneas is extremely pious. Aeneas যেহেতু very religious, very pious, খুবই obedient, gods goddessদের কথা শুনে কোন রকম বিনা বাক্য ব্যয়ে ফেটকে মেনে নিচ্ছে, এজন্যই Aeneas extremely lucky. Aeneas is chosen. আর হতভাগ্য ডাইডো and টার্নাস, তারা they rejected the plans of gods and goddesses. They rejected fate. Therefore, they suffered from tragedy. ডাইডো আর টার্নাস এই দুইজনের ট্র্যাজেডির উপর ভর করেই ইনিয়াস তার ডেস্টিনি ফুলফিল করে। এই হচ্ছে আমাদের আজকের লেকচার 17। আমরা নেক্সট ক্লাসে ইনিয়াস সম্পর্কে ভিন্ন কিছু জানবো। ইনিয়াস ক্যারেক্টারটাকে আমরা অন্য পয়েন্ট অফ ভিউ থেকে দেখব। ভালো থাকেন। যদি এই লেকচারের কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই জানাবেন। গুগল ক্লাসরুমে অবশ্যই জানাবেন, সবগুলো সমস্যার সমাধান হবে। ওকে, টেক কেয়ার, ভালো থাকবেন। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।